সো পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের আজকের ক্লাসটা। এখন পার্টস অফ স্পিচ থেকে তোমার প্রতি অ্যাডমিশন টেস্টের কথাই যদি বলি, এভরি ইয়ার প্রায় 4 থেকে 5 মার্ক ডিরেক্টলি আসে, আর ইনডিরেক্টলি এটার ইউজ আছে। কিরকম? ধরো পার্টস অফ স্পিচের বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে, সেটা তুমি অন্যান্য যে সকল টপিকগুলো আছে, সে ফর এক্সাম্পল ক্লজ এন্ড ফ্রেজ, আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একই জিনিস তুমি আইডেন্টিফাই করতেছো অ্যাজ এ ক্লজ অর অ্যাজ এ ফ্রেজ। আবার তুমি যদি রাইট ফর্ম ভার্বস পড়তে যাও, সেখানে ভার্বের বিষয়টা চলে আসছে ডিরেক্টলি। অ্যান্ড দেন তুমি যদি হচ্ছে সেন্টেন্স কারেকশন করতে যাও, সেখানেও এটা ডিরেক্টলি আসে। পিন পয়েন্ট এরর করতে যাও, সেখানেও ডিরেক্টলি আসে। এছাড়া কিছু স্পেসিফিক টপিক আছে, যেমন ধরো আমরা এই যে মানে ডিগ্রি চেঞ্জ করি বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এগুলা চেঞ্জ করি, তারপর ট্যাগ কোশ্চেন করো, ন্যারেশন করো, অ্যান্ড আদার্স যেগুলো একটু অ্যাডভান্স টপিক, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, সব জায়গাতেই কিন্তু তোমার পার্টস অফ স্পিচের ইউজেসটা আছে। তো এই জন্য এটা থেকে তুমি ডিরেক্টলি 4-5 মার্ক তো পাচ্ছই, এট এ টাইম তুমি এটা অন্যান্য টপিকের সাথেও রিলেট করতে পারো, আর সেখানে এটার ইউজেসটা আছে। তো আমাদের আজকের ক্লাসটা এই জন্য অনেক ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচে যদি কারো কোনো ল্যাকিংস থাকে, আজকের ক্লাসের মাধ্যমে সেটা সলভ করে নিবা। আর যেহেতু আমরা ক্লাসটা শুরু করতেছি আর এটা একটা লং ক্লাস, দ্যাটস ওয়াই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি যখন আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব, ক্লাসের মাঝখানে মাঝখানে কোশ্চেন নিব, তখন তুমি কোশ্চেনটা করবা। আর ক্লাসের ভিতরে যখন আমি বিভিন্ন জিনিস জিজ্ঞেস করব, তখনই জাস্ট আনমিউট করে অ্যান্সার দিবা। আদারওয়াইজ কেউ আনমিউট করবা না। ঠিক আছে? সবাই নিজেদেরকে মিউট করে রাখবে, এটা একটা রিকোয়েস্ট। ওকে। তো আমাকে একটু এনশিওর করো তো তোমরা এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। এখানে একটু খেয়াল করো, অলমোস্ট কতগুলো স্লাইড। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, আমাদের এখানে 184, 184টা স্লাইড। সো শেষ করতে অনেক টাইম লাগবে। আমি চাচ্ছি তোমরা যারা এখন ক্লাসে আসো, তোমরা সবাই ক্লাসে জয়েন হয়ে থাকো। আর যারা হচ্ছে ক্যামেরা অন করে রাখছো, তোমরা কাইন্ডলি ক্যামেরা অফ করে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা। তো দেখো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি? ধরো আমরা কথা বলার সময় যে কথাগুলো বলি, সেটাই তো এক একটা স্পিচ। তো এটার মধ্যে তো বিভিন্ন পার্ট আছে। লাইক তুমি ধরো কোনো একটা সেন্টেন্স বলার সময় সেখানে নাউন ইউজ করো, প্রোনাউন ইউজ করো, তারপরে আর্টিকেল ইউজ করো, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রেপোজিশন, এছাড়া কনজাংশন, ইন্টারজেকশন, সবকিছু আমরা ইউজ করি, তাই না? তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই সবগুলাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আর এটাকেই হচ্ছে পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে দেওয়া হয়। এবং কিভাবে দেওয়া হয়? অ্যাজ আইডেন্টিফিকেশন। মানে তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে পার্টস অফ স্পিচ। তো ফার্স্টে যে বিষয়টা, যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে পুরো এই পৃথিবীতে দুইটা মাত্র ওয়ে আছে। একটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড, যে পার্টসটা আছে একটা স্পেসের, সেইটার সাথে কি সাফিক্স বা কি প্রিফিক্স যুক্ত আছে, এটা দিয়ে জাজ করা। এখন অ্যাডমিশন টেস্ট এতটাই ক্রিটিক্যাল বা এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে যে এই সাফিক্স প্রিফিক্স সেম থাকার পরও এমন একটা ওয়ার্ড, সেটা কিনা বিভিন্ন পার্সপেক্টিভ হইতে পারে, জাস্ট বিকজ অফ দ্য ফাংশন। অর্থাৎ ফাংশনের উপর ভিত্তি করে পার্সপেক্টিভ বিভিন্নটা বিভিন্ন রকম হয়। এই জন্য আমরা এই যে সেকেন্ড যে মেথডটা, যেটা হচ্ছে যে একটা ওয়ার্ড বা একটা পার্টস, একটা স্পিচের কি ফাংশন করতেছে, সেটার উপর বেস করে আমরা জাজ করব যে এটা নাউন না প্রোনাউন, নাকি অ্যাডজেক্টিভ, না ভার্ব, অ্যাডভার্ব, অর এনিথিং এলস। এখন চলে আসো যে ফার্স্টে আমরা নাউন দিয়ে শুরু করি। নাউন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট হচ্ছে যে নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। এখন তোমার নেমিং ওয়ার্ড তো যে কোনো কিছু হইতে পারে। তো মনে রাখবা, অ্যাডমিশন টেস্টে ডিরেক্টলি নেম থেকে না এসে একটু অন্য ধাঁচে কোশ্চেন আসে। তো এটাকে বোঝার জন্য আমরা এই যে রুলসটা, এটাকে মনে রাখবো যে কোনো একটা শব্দ, তার আগে যদি কোনো একটা ডিটারমিনার থাকে, তো ডিটারমিনার হতে পারে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে কি কি আছে? এ আছে, তারপরে এন আছে, তারপর দা আছে। এই যে এ এন দা, এগুলো যেগুলো, এগুলোর পরে যদি কোনো একটা শব্দ স্পেসিফিক বসে, ওই শব্দটা স্বাভাবিকভাবেই নাউন হয়। এটা হচ্ছে ফার্স্ট রুলস, তোমরা এটা সবাই মনে রাখবা। আরেকটা জিনিস, কোনো একটা শব্দ যদি সেটার সাথে শেষে এস বা ইএস যুক্ত থাকে, তখন সেটা নাউন হয়। এবং এটা অবশ্যই প্লুরাল ওয়ার্ড নির্দেশ করবে। এখন এখানে একটা বোঝার বিষয়, যে ভাই এস বাই এস তো ভার্বের সাথেও যুক্ত হয়। তো এস বাই এস ভার্বের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে ভিন্ন কনসেপ্ট। আমরা এখানে
দেখো নাম্বারের কথা বলছি, নাম্বার এবং জেন্ডার এই দুইটা টপিক কিসের সাথে রিলেটেড বলো তো? শুধুমাত্র কিসের সাথে রিলেটেড? নাউনের সাথে। নাউনের সাথে রিলেটেড। তো দ্যাটস ওয়াই আমরা সেই কনসেপ্টটা বলতেছি যে যখন প্লুরাল ওয়ার্ড নির্দেশ করবে কোনো একটা ওয়ার্ডের সাথে অ্যাসবে যুক্ত হয় তখনও সেটা নাউন। বেসিক কনসেপ্ট। নেক্সট চলে আসো যে নাউনের মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, সেখানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের আছে। এই যে অ্যাবস্ট্রাক্ট এটাকে আমরা একটা পার্ট করতে পারি, আর বাকি যে চারটা আছে অর্থাৎ প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এগুলোকে আমরা আরেকটা ক্যাটাগরিতে ফেলতে পারি। তো অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ কি হবে বলো তো? কনক্রিট। 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 আর অ্যাবস্ট্রাক্ট শব্দটার মিনিংটা কি বলতে পারবা? বিমূর্ত। কোনো কিছু বিমূর্ত। ফিল করা যায়। রাইট, জাস্ট যেটাকে ফিল করা যায়, অর্থাৎ তুমি সেটাকে ধরতে পারবা না, টাচ করতে পারবা না, বা দেখতে পারবা না, কিন্তু ফিল করতে পারবা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত। আর এটাই ঠিক অপোজিট হচ্ছে তোমার কনক্রিট। তার মানে এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এই সবগুলো হচ্ছে তোমার কনক্রিটের মধ্যে পড়ে, আর অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে স্পেসিফিক আলাদা একটা ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমি এটা লিখে দিচ্ছি যে অপোজিট। আচ্ছা, নেক্সট ওয়ান যে প্রপার নাউন, তাহলে কোনগুলো? প্রপার নাউন হচ্ছে স্পেসিফিক নেম, যেমন ধরো রিফাত, কুরআন, ঢাকা, এটসেট্রা হতে পারে। একটা জিনিস জানবা সেটা হচ্ছে যে অবশ্যই যখন তুমি কোনো একটা কিছু লিখতেছো ইংলিশে, সেখানে প্রপার নাউন আসছে, অলওয়েজ সেটার ফার্স্ট এই যে লেটারটা সেটাকে তুমি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এবং এটা সিলি মিস্টেক, অনেকেই আমরা মিস্টেক করি, বাট ট্রাই করবা যে এখন থেকে এই ভুলগুলো না করার জন্য। কারণ এখন তুমি ধরো তোমার একটা টার্সিয়ারি লেভেল ক্রস করতেছো বা প্রবেশ করতেছো, ইন সেন্স তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, আজকালকে পরে তুমি ইউনিভার্সিটিতে আসবা। সো এই ধরনের ভুলগুলা কিন্তু মানা যায় না, ঠিক আছে? দ্যাটস এই ভুলটা কখনো করা যাবে না। আমরা অলওয়েজ প্রপার নাউন আসলে সেখানে প্রথম যে লেটারটা সেটা ক্যাপিটাল ইউজ করবো অলওয়েজ। নেক্সট ওয়ান যে কমন নাউন। কমন নাউন থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে এবং খুব ভালো সংখ্যক কোশ্চেন আসে। এটাকে তোমরা 3 স্টার ইম্পর্টেন্ট বলতে পারো। কমন নাউনের মধ্যে যেখানে একটা শ্রেণী প্রকাশ করা হবে, যেমন স্টুডেন্ট, প্লেয়ার, বয়, টিচার, এটসেট্রা। তো প্লেয়ার ধরো এই যে আমাদের আজকে ফুটবল খেলা হইতেছে, তাই না? তো বাংলাদেশের সবাই যারা প্লেয়ার আছে এদেরকে যদি আমি স্পেসিফাই করি তাহলে সেটা প্রপার নাউনে চলে যাবে, যে তার নাম এটা, তার নাম এটা। কিন্তু সবাইকে আমি এখানে দেখা একটা শ্রেণী দিয়ে প্রকাশ করতেছি যে প্লেয়ার, সবাই তারা প্লেয়ার, এই জন্য এটা হচ্ছে তোমার কমন নাউন। ঠিক তেমনি বয়, গার্ল, টিচার, স্টুডেন্ট সবগুলাই। এখানে একটা নোট আছে যে জেনারেলি উই ডোন্ট ইউজ আর্টিকেল বিফোর প্রপার নাউন, বাট ইফ এ প্রপার নাউন ইজ ইউজড এস কমন নাউন উই ক্যান ইউজ আর্টিকেল এ এন বিফোর ইট। তো এটা দ্বারা কি বোঝায় যে আমরা প্রপার নাউনের আগে কখনো তোমার কি বলছে যে প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল ইউজ করি না। বাট যদি প্রপার নাউনকে তুমি কমন নাউন হিসেবে ইউজ করো, যেমন সাপোজ একজন ধরো ভালো ক্রিকেট খেলে, তো তখন তার জন্য এরকম একটা কথা আসে যে ইউ আর এ সাকিব আল হাসান, যে তুমি সাকিব আল হাসানের মতো ভালো ক্রিকেট খেলো। তো এখানে সাকিব আল হাসানকে এখানে প্রপারলি না বুঝিয়ে কমনলি বোঝানো হয়েছে, তার সাথে তোমাকে কম্পেয়ার করা হয়েছে। তো এই জন্য এটা হচ্ছে কি, এখানে এই যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসছে অ্যাজ এ কমন নাউন। আবার হতে পারে যে নজরুল ইজ দি বায়রন অফ বাংলাদেশ, তো নজরুলকে তুমি লর্ড বায়রনের সাথে কম্পেয়ার করতেছো, বাট এখানে এটা প্রপার নাউন হিসেবে বসে না, বায়রনটা এটা কমন নাউন হিসেবে বসছে। নেক্সট আসো যে তোমার এই যে কনসেপ্ট আমরা এখানে বললাম যে আই ওয়েন্ট টু ঢাকা, তো এখানে তো এটা প্রপার নাউন। তো প্রপার নাউনের আগে কি তুমি চাইলেই পারো এরকম আর্টিকেল বা কোনো একটা ডিটারমিনার বসাইতে? নো, পারো না। পরেরটাও সেম। কিন্তু যখন তুমি ধরো ভালো লেখালেখি করো, তোমার গল্প লেখার অভিজ্ঞতা আছে, কবিতা লিখতে পারো নিজে নিজে বা এনিথিং, তখন তোমাকে ধরো কাজী নজরুলের সাথে তুলনা করা হলো, তখন এটা বলা যায় যে ইউ আর এ নজরুল। সো এখানে এটা প্রপার নাউন নয়, এটা হচ্ছে কি কমন নাউন। দ্যাটস এটা কারেক্ট। ওকে, পরেরটাও সেম, এটা কি কমন নাউন। আচ্ছা, নেক্সট ওয়ান যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যেখানে একটা সমষ্টি প্রকাশ করা হবে, অর্থাৎ কথাটার অর্থ দিয়ে বোঝা যায় যে এখানে একটা সমষ্টি আছে। আমি নেই নাই। এই যে অর্চিতা, কাইন্ডলি মিউট করো। আমি নেই নাই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। দেখো, কালেকটিভ মানে হচ্ছে যে সমষ্টি। যেমন ক্লাস, ক্লাস কিসের সমষ্টি বলো তো? স্টুডেন্টস। স্টুডেন্টস। টিম কিসের সমষ্টি? এই যে একটু আগে আমরা প্লেয়ার বললাম, প্লেয়ার্স। প্লেয়ার্স। ইউনিয়ন কিসের সমষ্টি বলো তো? মেম্বার্স। ঠিক তেমনি ধরো গভর্নমেন্ট হতে পারে বিভিন্ন একটা মানে দল হতে পারে, পার্টি। আর্মিজ কিসের তোমার কালেকশন বলো তো? ট্রুপস। সোলজার। সোলজার। হ্যাঁ, ট্রুপস সোলজার। বলতে পারো, ইটস এ গুড ওয়ার্ড। সোলজার্স, ওকে। তারপর লাইব্রেরি যদি বলি, সেটা কিসের কালেকশন? বুকস এর কালেকশন। তো এই সবগুলো বুকস। হচ্ছে কালেকটিভ নাউন।
এখন কালেকটিভ নাউনের একটা জায়গা আছে যেখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। এটা হলো কালেকটিভ নাউন অনেক সময় তোমার ডিভাইডেড থাকে, কালেকটিভ নাউন অনেক সময় তোমার ইউনাইটেড থাকে। তো যদি সেটা তোমার আনডিভাইডেড হোল হয়, আনডিভাইডেড মানে কি অবিভক্ত থাকে, তার মানে তারা ইউনাইটেড আছে, ঠিক আছে, ইউনাইটেড আছে, তখন তুমি সেটাকে সিঙ্গুলার হিসেবে নিবা। তখন কি হিসেবে নিবা? সিঙ্গুলার। সিঙ্গুলার। কারণ এটা একটা সমষ্টি হলেও এরা এতটাই হচ্ছে ইউনাইটেড বা একতাবদ্ধ যে এদেরকে তুমি আলাদা করতে পারো না, একক হিসেবে চিন্তা করবা। সাপোজ দ্য টিম ইজ ভেরি স্ট্রং। তো এখানে টিম কখন স্ট্রং হয়? টিম যখন প্লেয়াররা ডিভাইডেড হয়ে যায়, নাকি প্লেয়াররা যখন একতাবদ্ধ থাকে? অফকোর্স যখন ইউনাইটেড একতাবদ্ধ যখন থাকে। তাই এটা কি সিঙ্গুলার নেবে। আবার ধরো জুরি, জুরি মানে কি? জুরি মানে হচ্ছে সেট অফ জাজেস, সেট অফ বিচারক। জাজেস। তো এই বিচারকদের যে একটা মানে মন্ডলী, আমরা বলি না বিচারক মন্ডলী, তো কনসিস্ট অফ 12 পিপল। এখানে এটাকে তুমি সিঙ্গুলার নিবা। এখন কিভাবে বুঝবা যে জুরি এখানে সিঙ্গুলার? হোয়াট ইজ দ্য ওয়ে? জুরি যে এখানে সিঙ্গুলার ভাইয়া কিভাবে? জুরির যে মেম্বার আছে সবাই তো মানে একই মতের মধ্যে থাকে। না না, আমি মতবিরক্ত বলতেছি হয়ে হয় না। সেন্টেন্সটা দেখে বলো যে এখানে কোন জিনিসটা আইডেন্টিফাই করতেছে যে এটা সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। এই যে এস আছে দেখো, আমরা জানি কি ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হয়, বলো? থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ নাম্বার হলে। থার্ড প্লুরাল থার্ড হলে। পার্সন পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার। নাম্বার হলে, তুমি যদি বলো দ্য জুরি কনসিস্ট অফ 12 পিপল, তাহলে কিন্তু ভুল সেটা। কারণ তুমি তখন সেটাকে আর সিঙ্গুলার নাও নাই, এই জন্য এস দিতে হবে। এটা দ্বারাই সিঙ্গুলারটা বোঝাবে। বুঝা গেছে? ধরো কেসটা এখন ডিফারেন্ট, যে এখন সবাই ডিভাইডেড হয়ে গেছে, দ্য টিম আর কোয়ারেলিং লাইক চিলড্রেন। এখন তারা যদি বাচ্চাদের মতো কোয়ারেলিং করে, তাহলে কি আর তারা একতাবদ্ধ আছে? না, তারা এখন ইন্ডিভিজুয়াল হয়ে গেছে প্রত্যেকে। তো ইন্ডিভিজুয়াল হয়ে যাওয়াতে এটা হয়ে যাবে এখন প্লুরাল। তাই নিচে দেখো আর কোয়ারেলিং। আবার এটা দেখো, যদি তাদের ওপিনিয়নের মধ্যে ডিফারেন্স আসে জুরির ভিতরে, যারা জাজেস আছে, তখন কি? তখন হবে আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। তো এই জায়গাটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। নেক্সট ওয়ান আসো যে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। পরীক্ষায় অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেও প্রচুর কোশ্চেন হয়, এটাকেও তোমরা 3 স্টার ইম্পর্টেন্ট দিতে পারো। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত যেটা, এটার মধ্যে স্পেশালি কোন কোন জিনিসটা আসে? যেমন মানুষের কোয়ালিটি, তারপর অ্যাকশন, তারপর স্টেট। কোয়ালিটি কিরকম? সাপোজ অনেস্টি, কাইন্ডনেস, ব্রেভারি, ডিসিপ্লিন, এগুলো হচ্ছে তোমার কোয়ালিটি হতে পারে। অ্যাকশনের মধ্যে যেমন হেট্রেড, লাফটার, তারপর থেফট, এগুলো হচ্ছে অ্যাকশন। স্টেট হতে পারে যেমন পোভার্টি, ইলনেস, চাইল্ডহুড, যেমন এটা হচ্ছে আমার স্টেট আর কি, বুঝছো? অলওয়েজ পুয়ার, গরিব মানুষ। নেক্সট চলে আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি নেম অফ এ ম্যাটার অর সাবস্টেন্স, অর্থাৎ কোনো একটা মানে কি বলা যাচ্ছে, যে যে কোনো একটা পদার্থ টাইপের হবে, তাই না? তো এটার মধ্যে কি কি আছে? ভেরি ইজি, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, কফি হতে পারে, সুগার হতে পারে। আর আরেকটা খুব পরিচিত ওয়ার্ড আছে, দ্যাট ইজ সল্ট। ঠিক আছে, সল্ট হতে পারে, এনিথিং এই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে হতে পারে। আর এই যে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল একটা জায়গাতে দেখি যে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে, তো মনে রাখবা কাউন্টেবল আনকাউন্টেবল এর ম্যাক্সিমাম জিনিসটাই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউনের মধ্যেই পড়ে, তাই না? এখন আমরা কিছু প্রবাবল কোশ্চেন যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে, এই টাইপের কিছু কোশ্চেন সলভ করবো। প্রত্যেকটা টপিকের সাথে সাথে আমরা কিছু অ্যাডমিশন ওরিয়েন্টেড কোশ্চেন রাখছি, যাতে করে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো যে কিভাবে কোশ্চেন দিয়ে তোমাদেরকে টিচার আটকে দিতে পারে। ফার্স্ট ওয়ান, দ্য ওয়ার্ড বিউটি ক্যান বি ইউজড এজ ড্যাশ নাউন। মানে এই যে বিউটি শব্দটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা অনেকে অ্যাবস্ট্রাক্ট বলতেছো। All the above. আচ্ছা ভাইয়া একজন বলতেছো। কমনও তো হয়, কিন্তু প্রপারের এক্সাম্পল জানা। আচ্ছা দেখো, জাস্ট একজন বলছে কনফিডেন্টলি যে অল দ্য অ্যাবভ, এটার কারেক্ট অ্যান্সার কিন্তু অল দ্য অ্যাবভ। কেননা তুমি যদি এখানে কোশ্চেনটা কি বলছে যে বিউটি শব্দটা কি নাউন হিসেবে ব্যবহার হতে পারে। তোমাদের আত্মীয় স্বজন অনেকের মধ্যে কারো কারো নাম আছে না বিউটি? হুম। তো হ্যাঁ। তার মানে যখন নাম হয় তখন সেটা প্রপার নাউন। আবার তুমি যদি বলো যে ইউ আর এ বিউটি, তারপরে মানে দা বিউটি যদি বলো, ঠিক আছে, BEAUTY বিউটি বলো, তখন দেখো আর্টিকেল বা ডিটারমিনার আসার কারণে সেটা কি কমন হয়ে যায়। আবার অ্যাবস্ট্রাক্টও হয়, যেমন ট্রুথ ইজ বিউটি, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এটা কার উক্তি বলো তো? জন চার্লস কেটস। ডিকেন্স। জন কিটস। তো এইখানে দেখো ট্রুথ, এই জিনিসটা কি অ্যাবস্ট্রাক্ট না?
তো এটা তুমি তো সেম জিনিস ইউজ করছো, ট্রুথও যা বিউটিও তা, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তার মানে বিউটি শব্দটা একই সাথে প্রপারও হতে পারে, কমনও হতে পারে, অ্যান্ড অ্যাগেইন এটা অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে। তাই সঠিক উত্তর হচ্ছে অল দ্য অ্যাবভ। নেক্সট ওয়ান, প্রপার নাউন এর মধ্যে কোনটা, এটা সবাই পারবা, তাই আমি জিজ্ঞেস করবো না। কালেকটিভ নাউন এখানে কোনটা বলো তো? ক্যাটেল আর্মি ক্লাস। রাইট। তারপর গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এটাও পারবা। আচ্ছা, বিউটি ইজ ট্রুথ, এখানে এটা কি হবে? অনলি অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন চলে আসো আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই জায়গাটা একটু ক্লিয়ার করি। কাউন্টেবল কথাটার মানে কি, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি। আর মানুষ গণনা করে কিভাবে? সংখ্যা দিয়ে, ইন নাম্বারস। আর গণনা করাকে ইংরেজিতে কি বলা হয়? ইনুমারেট। কাউন্টিং। এনুমারেট, আমি এখানে নাম্বারের সাথে যেই ভার্ব বসে সেটা জিজ্ঞেস করছি আর কি। কাউন্টিং, দ্যাটস এ গুড অ্যান্সার, বাট এইটার ক্ষেত্রে প্রযোজ্য না। এখন দেখো, গণনা যদি করা হয় তাহলে সেটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, এক হলে সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। কিন্তু যে জিনিসটা আনকাউন্টেবল, অর্থাৎ যেটাকে তুমি কাউন্টই করতে পারতেছো না, সেটার ক্ষেত্রে কি, সেটার ক্ষেত্রে সবকিছুই তুমি অলওয়েজ সিঙ্গুলারে নিতে হবে, সেটাকে প্লুরালে নেওয়ার সুযোগ নাই। এখন এখানে একটা বিষয়, যে আনকাউন্টেবল, সেটাকে তো আমি কাউন্ট করতে পারতেছি না, তাহলে আমি সেটাকে কি করব? সেটাকে তুমি হচ্ছে কোয়ান্টিফাই করবা। কোয়ান্টিফাই কথাটার মানে কি? পরিমাপ করা। যেমন আমরা যদি দেখি, তোমার কেজিতে আমরা মাপি, তারপর গ্রামে মাপি, তারপর তোমার আউন্সে মাপি, তারপর পাউন্ডে মাপি। তো এই যে মানে কোয়ান্টিফাই করে যেটা কি, সেটাই হচ্ছে তোমার আনকাউন্টেবল। আর অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনটাই মূলত আনকাউন্টেবল হয়ে থাকে। সাপোজ ধরো যদি বলি একটা শব্দ মানি, এটা কি বলতো? মানি আনকাউন্টেবল। আনকাউন্টেবল, রাইট। তো কাউন্টেবল যে জিনিসটাকে তুমি নাম্বারে ইনুমারেট করতে পারো, এবং সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। তো কাউন্টেবলের সাথে ফিউ হয় নাকি লিটল হয়, বলো? পিউ। লিটল। লিটল কে বলে? ইউ। পিউ হয়, পিউ হয়। ফিউ হয়। আর সরি আনকাউন্টেবলের ভাইয়া, সাথে আমি আনকাউন্টেবল বলছি। লিটল হয়। তার মানে কাউন্টেবলের সাথে এ ফিউ হয়, দা ফিউ হয়, এটসেট্রা। মানে ফিউ দিয়ে যতগুলো হয় সবগুলো হতে পারে, ফিউ আরো হতে পারে। আর লিটল আনকাউন্টেবল যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে দা লিটল হতে পারে, তারপরে এ লিটল হতে পারে, ঠিক আছে। আর লিটলের কম্পারেটিভ ফর্ম কি বলতো? লেস। লেস হতে পারে, ঠিক আছে। নাও দা কোশ্চেন ইজ, এই যে ফিউ এবং লিটল, দুইটা কি ডিফারেন্ট জিনিস নাকি একই জিনিস, আমাকে বলো তো। আমরা যদি এই দুইটা ক্যাটাগরিকে ডিফারেন্সিয়েট না করি, ফিউ যে কথা, লিটল কি একই কথা না? হ্যাঁ। একই কথা। দুইটার অর্থ কি বলো তো? নাই বললেই চলে, অল্প। এই বললেই চলে। রাইট। এটা মনে রাখবা যে অলমোস্ট নট বা অলমোস্ট নেভার এরকম টাইপের একটা অর্থ দেয়, যে নাই বললেই চলে। নেক্সট ওয়ান, যে আমরা কিছু শব্দ দেখি এখানে, যেগুলো আমরা সাফিক্স দিয়ে বুঝতে পারি যেগুলো নাউন। যেমন হ্যাপিনেস, রেসিজম, ইউফেমিজম, অ্যাকুরেসি, বিউটি, এডুকেশন, রিলেশনশিপ, এন্টারটেইনমেন্ট, পারফরমেন্স, কনফিডেন্স। এখানে সবগুলো শব্দই তোমাদের পরিচিত। হয়তো দুইটা শব্দ তোমাদের অপরিচিত হতে পারে, ওয়ান ইজ রেসিজম, আর একটা হচ্ছে তোমার ইউফেমিজম। তো রেসিজম মানে কি বলো তো? বর্ণবাদ। বর্ণবাদ। বর্ণবাদ বা বর্ণ বৈষম্য, যেটা আমরা বলতে পারি। আর ইউফেমিজম মানে কি? এটা তোমাদের লিটারেচার ক্লাসে আমি পড়াইছি। ইউফেমিজম মানে কি বলো? এটার মানে হচ্ছে লেস অফেন্সিভ ওয়ার্ড। কটূক্তিকে শ্রুতিমধুর শব্দ দ্বারা প্রকাশ করা। রাইট। অর্থাৎ তুমি একটা মেয়েকে যদি মোটা বলো তাহলে কিন্তু সে মাইন্ড করবে, তুমি তাকে চাবি বলতে পারো ইন এ সেন্স, তখন আর সে মাইন্ড করবে না। আবার কেউ যদি মারা যায়, ডিরেক্টলি এটা বলতে হয় না যে সে মরে গেছে, আমরা অন্যভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই যে অফেন্সিভ ওয়ার্ড গুলাকে আমরা লেস অফেন্সিভ করার জন্য ইউফেমিজম ইউজ করি, ঠিক আছে। এটা কি বলা হয়, এটা একটা লিটারেরি ডিভাইস। নেক্সট ওয়ান, কম্পাউন্ড নাউন বা নাউন কম্পাউন্ড, যেখানে দুইটা নাউন একসাথে বসে। এই যে গার্ডেন চেয়ার, গার্ডেন চেয়ার, তো এখানে একটা বিষয় বুঝবা, কম্পাউন্ড নাউনটা আমরা মূলত জিরান্ডের ক্লাসে খুব ডিটেলসে আলোচনা করি। জিরান্ড, জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা কিসের কাজ করে? আইএনজি। সেটা নাউনের কাজ করে। নাউনের নাউন। তো ধরো নাউনের কাজ করে, যেহেতু এটা দুইটা টাইপের হতে পারে, সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন এ ওয়াকিং ম্যান,
আরেকটা বললাম যে এ ওয়াকিং স্টিক। সো দুইটা সেন্টেন্সেই দেখো ওয়াকিং ওয়াকিং শব্দটা আছে। প্রথম সেন্টেন্সে ওয়াকিংটা কি? পার্টিসিপল। এটা হচ্ছে পার্টিসিপল। ভার্ব হিসেবে ঠিক আছে, এটাকে আমরা পার্টিসিপল বলবো, কারণ এখানে দেখো এই ম্যানের অবস্থা হচ্ছে এটা, দ্য ম্যান ইজ ওয়াকিং, এটা আমরা বলতেই পারি। কিন্তু পরের সেন্টেন্সে আমরা কি বলতে পারি দ্য স্টিক ইজ ওয়াকিং? লাঠি কি হাঁটতে পারে? মোটেও না, না। কারণ এটা অ্যাডজেক্টিভ বা অবস্থা হতে পারে না। দ্যাটস ওয়াই এটা তখন তোমার নাউন হিসেবে কাজ করতেছে। তো এই জন্যই যে ওয়াকিংটা এখানে হচ্ছে একটা নাউন। বাট এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি না, ওয়াকিং নাউন স্টিকো নাউন, দুইটা নাউন একসাথে বসছে না, তো এই জন্য এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন। তো এরকম কম্পাউন্ড নাউনটা আমরা জিরান্ডার ক্লাস আরো ডিটেলস আলোচনা করবো, এখানে জাস্ট বেসিকটা একটু বোঝাই। নেক্সট ওয়ান, এই যে নাম্বার এবং জেন্ডারের যে দুইটা কনসেপ্ট, এগুলোও কিন্তু এই তোমার কিসের সাথে রিলেটেড? নাউনের সাথে রিলেটেড। সাপোজ ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে সিঙ্গুলার। ফেনোমেনন, এটাও সিঙ্গুলার, এগুলার প্লুরাল ফর্ম কি হয়? ক্রাইটেরিয়া। ফেনোমেনন হবে ফেনোমেনা। এরকম আরো ওয়ার্ড আছে, তোমাদেরকে লিস্ট আউট করে পড়ানো হবে, যদি এই ক্লাসগুলো আমি ভোকাবুলারি পার্টের মধ্যে নিব, নট হিয়ার। তো আমি জাস্ট একটু তোমাদেরকে ইন্ডিকেট করতেছি যে তুমি কোন কোন জায়গাতে পড়তে হবে। এখন চলে আসো যে এক্সেপশনাল কিছু কেস, যেমন এই যে শব্দগুলো আলফাবেট, গুড, কাস্টম, ফোর্স, কোয়ার্টার, রিগার্ড, এগুলো সবাই আমরা পরিচিত। কিন্তু এগুলো দেখো শুধুমাত্র একটা এস যুক্ত হওয়ার কারণে, প্লুরাল হওয়ার কারণে সেটা কিন্তু ডিফারেন্ট একটা মিনিং দেয়, এই জন্য এটা এক্সেপশনাল। দেখো আলফাবেট মানে হচ্ছে সেট অফ লেটার্স। ইংলিশে আলফাবেট কয়টা বলো? 26। একটা। একটি আলফাবেট একটা হচ্ছে একটা। একটা। ঠিক আছে, আমি যদি বলি লেটার্স কয়টা তাহলে 26, কিন্তু আলফাবেট একটা, সেট অফ লেটার্স। ঠিক আছে, কিন্তু আলফাবেটস বললে তখন আবার সেটা ল্যাঙ্গুয়েজকে বোঝায়। গুড মানে হচ্ছে বেনিফিট, কোনো একটা ভালো কিছু, বাট যদি গুডস বলো তখন সেটা হচ্ছে অবজেক্টস। ওকে, ওই যে আমরা মালামাল বলি না, সেটা আর কি। কাস্টম মানে হচ্ছে প্রমিস, আর কাস্টমস মানে হচ্ছে ট্যাক্স। তো তুমি যদি বলো যে বিসিএস কাস্টম অফিসার, দ্যাটস এ রং অ্যান্সার, তোমাকে বলতে হবে কাস্টমস অফিসার। তারপর ফোর্স মানে হচ্ছে স্ট্রেংথ বা বল, কিন্তু তুমি যদি বলো ফোর্সেস তখন সেটা বোঝায় আর্মি, নেভি, এয়ার ফোর্স, সশস্ত্র বাহিনী। যেটা বলো তো সশস্ত্র বাহিনী দিবস কবে বাংলাদেশের? 21শে নভেম্বর। 14 রাইট, নভেম্বর। 21শে নভেম্বর। তারপর দেখো কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ বা 1/4, কিন্তু কোয়ার্টার্স যদি বলো তখন সেটা বোঝায় যে রেসিডেন্স বা থাকার জায়গা। তো অনেকে আমরা বলি না যে আমরা কোয়ার্টারে থাকি, এটা কিন্তু বলতে হবে কোয়ার্টার্স, এস যুক্ত করতে হবে। রিগার্ড মানে রেসপেক্ট, আর রিগার্ডস মানে হচ্ছে ওয়েল উইশেস। আচ্ছা, এরপর চলে আসো যে কিছু শব্দ যেগুলো অলওয়েজ সিঙ্গুলার হিসেবেই কাজ করে, ইনফর্ম এন্ড ফাংশন। অ্যাডভাইস, আলফাবেট, অ্যাপ্লোজ। অ্যাপ্লোজ মানে কি বলো তো? হাততালি। ঠিক তালি আছে, দেওয়া। তারপর ফার্নিচার, ইনফরমেশন, মেশিনারি, পোয়েট্রি, লাগেজ, ব্যাগেজ, ব্রেড, ডেভরিস। হেয়ার ডেভরিস মানে কি বলো তো? মানে ধ্বংসস্তূপ। ঠিক আছে, ধ্বংসস্তূপ। তারপর হ্যাপিনেস মানে মিসচিফ, নিউজ। এই সবই হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার হিসেবে বসে। আমরা যদি দেখি যেহেতু এগুলো অলওয়েজ সিঙ্গুলার এবং আনকাউন্টেবল নাউন হয়, তাই ভার্বটাও কিন্তু সিঙ্গুলার নিতে হবে, এবং এগুলার আগে আমরা এ অথবা এন কি ইউজ করতে পারবো না, এবং এগুলার সাথে এস বা ইয়েস কেও আমরা যুক্ত করতে পারবো না, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। ইউনিক কেস। আমরা যদি দেখি যে তাহলে এগুলাকে কাউন্টেবল কি বানানোর সুযোগ নাই? এই যে ইনফরমেশন আমি বললাম আনকাউন্টেবল, কাউন্টেবল কিভাবে বানাবো? বানানোর ওয়ে হচ্ছে যে তুমি এটার সাথে একটা ফ্রেজ যুক্ত করতে পারো। সাপোজ ইনফরমেশনকে তুমি বলতে পারো না যে এন ইনফরমেশন, ইটস এ রং অ্যান্সার, তোমাকে বলতে হবে পিচ অফ ইনফরমেশন। যদি সোপ হয়, সোপ, সোপ মানে কি বলতো? সাবান। সাবান। সাবান, তখন সাবান। তুমি কি বলবা? এ লোফ অফ। এ লোফ। এর লোফ না, এ বার অফ বলো। লোফ লোফ তো ব্রেডের হচ্ছে ক্ষেত্রে। ব্রেডের জন্য বেশি ও অ্যাপ্লাই। সরি সরি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, সোপের ক্ষেত্রে বুঝলাম বার। বুঝলাম। তুমি কি মানে সোপ, লোফ নিয়ে, লোফ মানে হচ্ছে কি এক লোকমা টাইপের বোঝায় আর কি, বা একটা পার্ট যেটা। তুমি কি সাবান খাও? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। খাও না, ঠিক আছে। আচ্ছা, ওই যে মনে পড়ে গেল, খলিল জিব্রানের একটা কবিতা আছে, সেটা হচ্ছে ইন লাভ। তো সেখানে বলা ছিল যে তোমরা রুটি, রুটি মানে লোফ যেটা, মানে ব্রেডের যে লোফ সেটা একজন আরেকজনকে শেয়ার করো, তোমার পার্টনার, দ্যাট ইজ এ কাইন্ড অফ লাভ। বাট সেম কাপ থেকে তোমরা ড্রিঙ্ক করো না, এটার জন্য প্রহিবিট করে দিচ্ছে, মানে দেয়ার শুড বি এ লিমিটেশন
অফ মানে ইন্টিমেসি, এটা আর কি। প্লুরাল, আচ্ছা এই যে তোমার পরেরটাও সেম, টু পিসেস করতে পারো। আর ওই যে টি, টি এর ক্ষেত্রে আমরা কি বলি, কাপ অফ টি, এরকম। আচ্ছা এখানে এই প্রশ্নটার কি উত্তর হবে বলো তো? ড্যাশ ইজ নট দি অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। ডি। সিনারি। সিনারি, সিনারি। জাস্ট ডি নাম্বার, মানে তুমি এ সিনারি বলতে পারবে না, কারণ সিনারি এমনিতে আনকাউন্টেবল সিঙ্গুলার, এ বলার সুযোগ নাই, সিনারিওস যুক্ত করার সুযোগ নাই, দা সিনারিও বলার সুযোগ নাই, যেভাবে আছে সেভাবেই। ঠিক আছে, নেক্সট ওয়ান। দা রিচ, দা পুয়ার, এগুলো দ্বারা কাদেরকে বোঝানো হয়? ওই যে যারা ধনী মানুষ, যেমন তোমরা। দা পুয়ার মানে পুয়ার মানুষ, যেমন ধরো আমি। তো এটা দ্বারা হচ্ছে ওই মানুষদেরকে বোঝানো হয়। সো আমি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই, সেটা হচ্ছে দা ইংলিশ, এটা দ্বারা কাদেরকে বোঝানো হবে? ইংলিশ মানে ব্রিটিশ। বা ইংরেজদের ঠিক আছে, পিপল হু পিপল বোঝানো। স্পিক ইন ইংলিশ, ঠিক আছে, এটা বোঝায়। বা ইংলিশ জাতি, তুমি যেটা বলতে পারো, নেশন আর কি। আচ্ছা, তো এটা তো অবশ্যই প্লুরাল, দ্যাটস ওয়াই নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরালটাই নাই। এবং এটা কি ধরনের নাউন হবে বলো তো? কোন নাউন হবে? কালেকটিভ নাউন। ইটস নট কমন কালেক্টিভ, নাউন। এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, নাউন। কমন নাউন। ওকে, এখন চলে আসো যে পজিশন অফ নাউন। পজিশন অফ নাউনটা বোঝাটা ইম্পর্টেন্ট, কেননা এটা বুঝতে পারলে তোমার একটা জিরান্ডের ক্লাসেও তোমাকে হেল্প করবে। নাউন যে যে জায়গায় বসতে পারে, জিরান্ডও একই একই জায়গায় বসতে পারে। তো নাউন একটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। সাপোজ এই সেন্টেন্সে সিঙ্গিং ইজ মাই প্যাশন, এটা হচ্ছে কি, ইটস এ নাউন। আবার অবজেক্ট অফ ফাইনিট এন্ড নন ফাইনিট ভার্ব, অর্থাৎ ফাইনিট ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, নন ফাইনিট ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। আমি বললাম শি লাইকস সিঙ্গিং, এখানে সিঙ্গিং এটা অবশ্যই নাউন, এটা নিয়ে কোনো ডাউট নাই। বাট দ্য কোশ্চেন ইজ লাইকস, এটা কি ফাইনিট না নন ফাইনিট বলো? ফাইনিট। অফকোর্স এটা ফাইনিট ফাইনিট, ভার্ব। কেননা ফাইনিট ভার্ব গুলা তোমার কি কি দ্বারা পরিবর্তিত হয়? পার্সন, নাম্বার এন্ড টেন্স। তো এখানে দেখো, এই সেন্টেন্সের টেন্স আমি ডিটেক্ট করব কি দিয়ে, শি সিঙ্গিং নাকি লাইকস দিয়ে? অফকোর্স লাইকস দিয়ে। আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে, তার মানে এটা কি পার্সন এবং নাম্বার দ্বারা এফেক্টেড, দ্যাটস এটাই হচ্ছে ফাইনিট ভার্ব। আর নন ফাইনিটটা হচ্ছে তিনটা জিনিস, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ, যেটাকে চেঞ্জ করা যায় না, অলওয়েজ যে ফর্মে আছে সেই ফর্মেই থাকে। যেমন আই টোল্ড হার টু স্টপ সিঙ্গিং, এখানে অবশ্যই সিঙ্গিংটা নাউন, কিন্তু এটা কার অবজেক্ট হিসেবে বসছে? এটা কি টোল্ড এর অবজেক্ট নাকি টু স্টপ এর অবজেক্ট? অবশ্যই এটা টু স্টপ এর অবজেক্ট। এবং এই যে টু স্টপ, এটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব, কারণ টু স্টপকে তুমি বলতে পারবো না যে টু স্টপিং, টু স্টপস, এরকম বলার সুযোগ আছে বলো? নো। তার মানে এটা নন ফাইনিট ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। আবার কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। কমপ্লিমেন্ট চেনাটা খুবই ইজি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যখন তোমার সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা জিনিস ইকুয়াল হয়ে যায়, তখনই সেটা কমপ্লিমেন্ট। অর্থাৎ মাই হবি, এটা কি সাবজেক্ট, ইজ ফিশিং। তো আমাকে বলো, এই মাই হবি এবং ইজ ফিশিং দুইটা কি সেম জিনিস না? হ্যাঁ। দ্যাটস এটা কি হবে? এটা হবে গিয়ে কমপ্লিমেন্ট। বাট যদি এরকম হতো, যেমন তোমার তোমার এরকম যদি হয়, আচ্ছা একটা মানে ফানি এক্সাম্পল দেই, ঠিক আছে? ধরো এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, ঠিক আছে, আই লাভ ইউ। সো এই যে আই আর ইউ, সাবজেক্ট এবং অবজেক্ট, এটা কি সিমিলার বলো? না। নো, এটা কিন্তু সিমিলার না। অর্থাৎ এখানে আই এবং ইউ ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই এই ইউটা হচ্ছে এখানে শুধুই অবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট হলে সেখানে ইকুয়াল সম্পর্ক থাকবে। নেক্সট ওয়ান, আফটার ডিটারমিনার। ডিটারমিনারের পরে তোমার নাউন বসে। আই ডু নট লাইক ইউর সিঙ্গিং, তার মানে সিঙ্গিংটা এখানে নাউন। এখন ইউরটা কি কেস? এটা একটা ডিটারমিনার, এটা একটা পজিটিভ কেস, ঠিক আছে, পজিটিভ কেস। আচ্ছা, তারপর দেখো অবজেক্ট অফ প্রেপোজিশন। আই এম ফন্ড অফ সিঙ্গিং, এখানে সিঙ্গিংটা কি নাউন, তার আগে কি আছে? প্রেপো আছে। তারপর দেখো পার্ট অফ কম্পাউন্ড নাউন। আই নোটিসড দ্য স্লিপিং রুম, তো এখানে রুম তো অবশ্যই নাউন, নো ডাউট, যেহেতু দা আছে তার মানে তার শেষের শব্দটা নাউন হয়েছে, ফাইন। এখন স্লিপিং কি? স্লিপিং কি অ্যাডজেক্টিভ হতে পারে? রুম ঘুমাইতে পারে? নো। এটা কি? এটা হচ্ছে
এটাও একটা জিরাফ, নাউন বা জিরান্ড। তো দুইটা নাউন যেহেতু একসাথে বসছে দ্যাটস এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, তার মানে কম্পাউন্ড নাউনের পার্ট হইতে পারে। সো দিজ আর দ্য পজিশনস অফ নাউন। মনে থাকবে? ইভেন, আচ্ছা, এখন চলে আসো আমরা কিছু মানে এমসিকিউ সলভ করি। দ্য ওয়ার্ড অ্যাজেক্টিভ ইজ এ অর অ্যান হোয়াট? নাউন, Noun. এখানে স্পেসিফিক অ্যাজেক্টিভ বা প্রিপজিশন বা অ্যাডভার্ব বা নাউন এই সব কিছুই কি এক একটা পার্টস অফ স্পিচের নাম না? দ্যাটস এটা নাউন হয়। অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট কি হবে? কন্ট্রিট, কংক্রিট। গার্ল এটা কি ধরনের নাউন? কমন, এটা হচ্ছে কমন নাউন, গুড। তারপরে আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট, এটা দেখো এমনিতে ভয়েস তুমি অ্যাবস্ট্রাক্ট ভাবতে পারো, বাট তার আগে কে আছে? ডিটারমিনার। ডিটারমিনার থাকাতে এই ভয়েসটা এখন কি হয়ে যাবে? কমন হয়ে যাবে। সো দ্যাটস এটা কমন নাউন। এটা একটু মানে এক্সেপশন, তাই মনে রাখবা, ব্যতিক্রম। আচ্ছা, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ কি? কমন নাউন, বোঝাই যাচ্ছে রিচ পিপলদেরকে বোঝানো হয়েছে। তারপর এটা কি হবে বলো তো? জুরি সম্পর্কে বলা হয়েছে। the jury are arguing at noon. P এবং number ভাইয়া। A এটা হচ্ছে number, এ নাম্বার। দেখো যেহেতু আর্গু করতেছে তার মানে এটা কি ধরনের ভার্ব নিবে? সিঙ্গুলার না প্লুরাল? plural, প্লুরাল ভার্ব নিবে। প্লুরাল হওয়ার কারণে দেখো এটা তো সিঙ্গুলার হবে না, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, অনলি আর। নেক্সট ওয়ান, দ্য কমিটি। এই কমিটি যে শব্দটা, এই ওয়ার্ডটা স্পেলিং আসে, এই জন্য স্পেলিং হিসেবে এটাকে মনে রাখবা। স্পেলিংটা কি বলতেছে? দুইটা এম, দুইটা সেটি দুটোই, টি এবং দুইটা ই, মনে থাকে যেন। MTE মানে দুইটা দুইটা করে আছে, কমিটি। সেখানে কি হবে? যেহেতু আনএবল টু is, এগ্রি, তার মানে তারাও কি প্লুরাল, তাহলে কি হবে? ওয়্যার। ওয়ার নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, এটা কি হবে? এটা তো পারা উচিত, abstract noun, অ্যাবস্ট্রাক্ট হবে। নজরুল ইজ দি বাইরন অফ বাংলাদেশ, এই বাইরনটা কি হবে? কমন নাউন তো কমন হয়েছে, ঠিক আছে, তুলনা করতেছে, তুলনা, তাই এটা হবে কমন নাউন। নেক্সট ওয়ান, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি? countable, আনকাউন্টেবল, ঠিক আছে। মানি মানে হচ্ছে অর্থ, অর্থাৎ টাকা পয়সা। টাকা পয়সা, তো টাকা পয়সা কি একসাথে গোনা যায়? না। অর্থ কি গোনা যায় এরকম? যে কোনো কিছুই তোমার অর্থের মধ্যে পড়তে পারে, সবকিছু তো আর কাউন্ট করা যায় না, এই জন্য এটা আনকাউন্টেবল। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, কি হবে? a a soap, piece of a piece of soap, পিচ অফ পিস অফ বা বার অফ হতে পারে। ওকে, আর একটা জিনিস, সোপ কি দিয়ে তৈরি হয় বলো তো? সাবান। ভাই চর্বি দিয়ে। চর্বি বা ফ্যাট, ঠিক আছে। তো আমরা ফ্যাট কি বেশি বেশি খাবো নাকি কম খাবো? মানে চর্বিযুক্ত খাবার লাইক অয়েল অর সামথিং এলস, কম, কম খাইতে হবে কিন্তু, ঠিক আছে। নেক্সট ওয়ান, দিস ইজ দ্য গো অফ দ্য ডে, এটা কি হবে? noun, এটা কিন্তু নাউন Noun. হবে, কারণ হলো এই যে গোটা, এটা দেখে ভার্ব মনে হয়, আর এটা খুবই ইম্পর্টেন্ট, VBI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার তার আগে কে বসে আছে? ডিটারমিনার, একটা আর্টিকেল। তো আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম আর্টিকেলের পরে একটা স্পেসিফিক শব্দ, সেটা কি হয়? নাউন। noun, তারপর দেখো দে হ্যাভ লিটল মানি, এখানে এটার অর্থটা কি? they have almost no নো মানে তাদের একদমই টাকা নাই বললেই চলে, তার মানে অলমোস্ট নো মানি। ফেনোমেনার সিঙ্গুলার ফর্ম কি হবে? phenomenon, ফেনোমেনন, গুড। স্টিমুলাস, এটার প্লুরাল ফর্ম stimuli, স্টিমুলি, এটার অর্থ কি? উদ্দীপনা। তারপর আসো ওয়েসিস, এটার প্লুরাল ফর্ম কি হবে? oasis, C number তো হবে, রাইট, এটার মানে হচ্ছে মরুদ্যান, ঠিক আছে, ওয়েসিস। তো এই যে মনে রাখবা SIS যুক্ত যেগুলা সেটা হয়ে যায় কি প্লুরালে? SES হয়ে যায়। ঠিক তেমনি ওয়েসিস বা অ্যানালাইসিস কি হয়ে যাবে? অ্যানালাইসিস। analysis, অ্যানালাইসিস তারপরে স্পোজ, এটা কি ধরনের জেন্ডার?
নিউটার ফেমিন ম্যাসকুলিন কমন নিউট্রাল জেন্ডার, নিউটার কি ব্যাপার কমন জেন্ডার, কমন 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 জেন্ডার, সরি। আচ্ছা সিবলিং দ্বারা কি বোঝায় এ ব্রাদার অর সিস্টার। এ ব্রাদার অর সিস্টার মানে যে কোনোটাই হতে পারে এবার চলে আসো প্রোনাউন আমাদের নাউন কমপ্লিট সো প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন অর্থাৎ নাউনকে সরিয়ে দিয়ে সে সেখানে বসে এই জন্য এটাকে কি বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড সে ফর এক্সাম্পল ঋষিতা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বাই দ্য ঋষিতা ইজ মাই সিস্টার তারপর দেখো শি লিভস উইথ হার ফ্যামিলি তো এখানেই দেখো ঋষিতাকে রিপ্লেস করে আমি শি ইউজ করলাম তার মানে এটাই হচ্ছে প্রোনাউন আচ্ছা নেক্সট ওয়ান যে প্রোনাউনের কাইন্ডস থেকে পরীক্ষা কোশ্চেন আসে বিভিন্ন টাইপের হতে পারে পার্সোনাল রিফ্লেক্সিভ ডেমনস্ট্রেটিভ ইনডিফিনিট ইন্টারোগেটিভ রিলেটিভ ডিস্ট্রিবিউটিভ রেসিপ্রোকাল এনিথিং হতে পারে এখান থেকে এক্সাম্পল আকারে কোশ্চেন আসে এই যে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল প্রোনাউন এটা খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ ইদার নিদার এভরি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দোজ তারপর তোমার রিলেটিভ প্রোনাউনটাও অতটা ইম্পর্টেন্ট না এই যে রিফ্লেক্সিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইসেলফ দাইসেলফ হিমসেলফ আওয়ারসেলফ এগুলা তারপর রিসিপ্রোকাল এটাও ইম্পর্টেন্ট ইচ আদার ওয়ান অ্যানাদার আর ইনডিফিনিট প্রোনাউন যেটা হচ্ছে অনির্দিষ্ট সাম মেনি লিটল ফিউ এনি মাচ এগুলা অর্থাৎ এখানে নির্দিষ্ট করা যায় না আমি যদি বলি যে আই নিড সাম মানি এখানে কত টাকা আমি চাই এটাকে আমি নির্দিষ্ট বলছি না এই জন্য এটা হচ্ছে ইনডিফিনিট তো এই যে কয়েকটা খুব ভালো ভাবে পড়বা যেগুলো স্টার মার্ক করছি আর বাকিগুলো একটু দেখবা এখন চলে আসো যে পার্সোনাল প্রোনাউনের মধ্যে আমরা এখানে স্পেসিফিকলি প্রত্যেকটা ডিটেলস পড়বো পার্সোনাল ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ রিলেটিভ রিফ্লেক্সিভ রেসিপ্রোকাল ইনডিফিনিট সবগুলা তো ফার্স্টে দেখো পার্সোনাল প্রোনাউনের মধ্যে তিনটা টাইপ হতে পারে একটা ক্যাটাগরিক্যালি আর কি দেখো যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন মানে হচ্ছে স্পিকার যেমন আই উই সেকেন্ড পারসন মানে হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলি টু হুম উই স্পিক সাপোজ ইউ আর থার্ড পারসন হচ্ছে বাদ বাকি রেস্ট আদার্স যেমন হি শি ইট দে দেম মানে দ্য কান্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ড আর্থ ইউনিভার্স গ্যালাক্সি সবকিছুই কি থার্ড পারসন এখন নর্মাল সেন্টেন্স যদি হয় তখন একটা রুলস আছে সেখানে তোমার আগে কোন পার্সন বসে তারপর কোনটা তারপর কোনটা এই রুলসটা হচ্ছে 2 3 1 ঠিক আছে এটা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে বাট যদি এরকম কোন একটা সেন্টেন্স হয় যেখানে দোষ স্বীকার বা তোমার মানে এরকম হয় যে তুমি কোন একটা ভুল করছো বা দোষ করছো বা ক্রাইম করছো ওটাকে কনফেস করতেছো তখন কি হয় বলো তো 1 2 3। 1 2 3 1 2 3 কনফেসিং গিল্ট অর সামথিং তো তখন হচ্ছে গিয়ে তোমার আগে ফার্স্ট পারসন তারপর সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন সো দিজ আর দা তোমার রুলস এই দুটা রুলস মনে রাখবো সবাই আচ্ছা নেক্সট ওয়ান পার্সোনাল প্রোনাউনের মধ্যে চলে আসো পার্সোনাল প্রোনাউনের মধ্যে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস পজেসিভ প্রোনাউন এই সবগুলো হতে পারে সাবজেক্টিভ কোনগুলো যেমন আই হি শি উই দে ইউ এগুলো অবজেক্টিভ মানে হচ্ছে আয়ের পরিবর্তে মি হি হিম শি হার আস দেম পজেসিভ হচ্ছে মাই হিজ হার আওয়ার দেয়ার আওয়ার পজেসিভ প্রোনাউন যদি বলা হয় এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন এখন যদি প্রোনাউন বলা হয় ইন দ্যাট কেস তোমার দেখো মায়ের পরিবর্তে হয় মাইন ঠিক আছে হিজ এর পরিবর্তে হিজি হয় হার হার্স আওয়ার হয়ে যায় আওয়ার্স তারপর দেয়ার হয়ে যায় দেয়ার্স ইউর হয়ে যায় ইউরস তো এই যে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ এটা আমরা দেখবো একটু পরে বাট আগে হচ্ছে আমরা সাবজেক্টিভ ভার্সেস অবজেক্টিভ এই জায়গাটা ক্লিয়ার করি তো দেখো ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভ কেস এন্ড অবজেক্টিভ কেস সাবজেক্টিভ কেস কখন বসে অবজেক্টিভ কেস কখন বসে এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে তো এটাকে আমরা 10 স্টার ইম্পর্টেন্স দিব ঠিক আছে 10 স্টার ইন্টু আচ্ছা 5টা ইন্টু 2 তার মানে 10 স্টার ঠিক আছে ফার্স্টেই দেখো ইউজেস অফ সাবজেক্টিভ কেস মনে রাখবা বিভার্ব যেগুলো সে ফর এক্সাম্পল ইজ অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিন বিং এই যে বিভার্ব গুলা এগুলোর পরে অলওয়েজ তোমার সাবজেক্টিভ কেস বসে ঠিক আছে তো আমরা এখানে কি জানলাম যে বিভার্ব প্লাস সাবজেক্টিভ কেস এটা হচ্ছে ফার্স্ট ওয়ান এখন কিভাবে হয় এটা ইট ওয়াজ মি অর ইট ওয়াজ আই কোনটা হবে বলো তো It was me. I. দেখ অলরেডি It কিন্তু was তুমি I. ভুল করে ফেলছিলা
যেটা হবে অলওয়েজ মনে রাখবা ইট ওয়াজ আই। এখন বলতে পারো যে ভাই আমরা অনেক সময় তো বলি ইট ওয়াজ মি, ইট ওয়াজ মি, এরকম তো প্রায়ই বলি, তাহলে কেন বলি? সেটা কি আমরা ভুল বলি? না, সেটা তুমি ভুল বলো না। বলার ক্ষেত্রে সেটা কারেক্ট, স্পিকিং এর ক্ষেত্রে তুমি ইট ওয়াজ মি বলতে পারো, দ্যাটস কারেক্ট। কিন্তু রিটেন ফরম্যাটে, অর্থাৎ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয় বা রিটেন ফরম্যাটে লিখতে হয়, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই রুলস ফলো করতে হবে যে বি ভার্ব যেখানে, তারপর অবশ্যই তোমাকে সাবজেক্টিভ কেস বসাতে হবে। সো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসলে সেটা কি তোমাকে স্পিকিং টেস্ট করতেছে নাকি রিটেন ফরম্যাটে কোশ্চেন দিছে? তুমি বলো। রিটেন ফরম্যাটে। এই জন্য আই ইউজ করতে হবে। নেক্সট ওয়ান, মেইন ভার্ব যেটা, একটু আগে আমরা কি পড়লাম? বি ভার্ব। এখন আসো মেইন ভার্ব। মেইন ভার্ব আসলে তার ইমিডিয়েট পরে অবজেক্টিভ কেস বসে। তাহলে আরেকটা কি পেলাম আমরা, যে মেইন ভার্ব বসলে তারপরে কোন কেস? অবজেক্টিভ কেস। আচ্ছা, সো এটা কি বলে? যেমন শি স্কল্ডেড ইউ অ্যান্ড আই, এটা কি হবে? ইউ অ্যান্ড আই? নো, কারণ এই স্কল্ডেড হচ্ছে মেইন ভার্ব, এটার পরে অবশ্যই আমাকে অবজেক্টিভ কেস নিতে হবে। এখন ইউ তো অবজেক্টিভ কেস, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু আই তো আবার সাবজেক্টিভ, তাই এটা ভুল। তুমি যদি বলতা শি স্কল্ডেড ইউ অ্যান্ড মি, তখন গিয়ে কারেক্ট হতো। আবার আই টোল্ড ড্যাশ এ স্টোরি, তাহলে কি হবে? আই হবে না মি হবে? মি সরি, শি টোল্ড মি মি এ স্টোরি, কারণ এটা হচ্ছে অবজেক্টিভ কেস। টোল্ড হচ্ছে কি মেইন ভার্ব, এমভি, এখানে এটা এমভি। নেক্সট ওয়ান, প্রেপোজিশন যদি আসে তারপরেও অবজেক্টিভ কেস প্রেপো আসলে, যেমন দেখো শি ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই, তাহলে বিটুইন এটা কি? প্রেপো। তাহলে প্রেপোর পরে কে বসে? অবজেক্টিভ কেস। ইউ তো অবজেক্টিভ কেস বুঝে যায়, কারণ ইউর সাবজেক্টিভ অবজেক্টিভ সেম। আই কি অবজেক্টিভ? মোটেও না, তাই এটা ভুল। তোমাকে বলতে হবে ইউ অ্যান্ড মি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে প্রেপোজিশনের পরেও কে বসে? অবজেক্টিভ কেস বসে। অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ কেস কখন হয়? শুধুমাত্র বি ভার্বের পর। রিভার্বের পরে। এই তিনটা রুলস সবাই মনে রাখবা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন চলে আসো যে বাটের ব্যবহার। সো বাট হচ্ছে এমন একটা শব্দ যেটার দুই ধরনের অর্থ থাকে, এবং এটা দুইটা ফাংশন কাজ, দুইটা পার্টস অফ স্পিচের ফাংশন করে। বাট যখন প্রেপোজিশন, তখন সেটার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়াও। আবার বাটের অর্থ যখন তোমার কিন্তু, তখন সেটার পার্টস অফ স্পিচ হচ্ছে কনজাংশন। বোঝা গেছে? তো এই দুইটা জিনিস সবাই মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় এটার অ্যাপ্লিকেশনটা থাকে। এখন এখানে খেয়াল করো, শি ইজ ওয়েল অফ বাট ড্যাশ ইজ গ্রিডি, এখানে বাটের অর্থটা কি? কিন্তু কিন্তু। সো কিন্তু হলে তখন সেটা কোন পার্টস অফ স্পিচ? সি হবে। বলো। কনজাংশন। আর কনজাংশনের পরে কোন কেস? সাবজেক্টিভ কেস, তাহলে কি হবে? সি। আবার দেখো এভরিওয়ান ওয়েন্ট টু দ্য ক্লাস বাট ড্যাশ, এখানে বাটের অর্থ কি? ব্যতীত। ব্যতীত। যখন ব্যতীত, তখন সেটা কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন। আর Preposition. প্রেপোজিশনের পরে Objective. কোন কেস? অবজেক্টিভ কেস। Objective. আর আর হবে। আচ্ছা, সো এটা দেখো আই এম পুয়ার বাট ড্যাশ এম অনেস্ট, তাহলে কি হবে? আই। আই, কারণ এখানে কম মানে কনজাংশন হিসেবে আই বসছে। আর এটা হচ্ছে বাট মি, নোবডি নিউ দ্য অ্যান্সার বাট মি, মানে আমাকে ছাড়া। মি। এখন চলে আসো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, যেটা আমরা এই যে এখানে দেখলাম, আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কমপ্লিট। এখন চলে আসো পজিটিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের ভিতরে ডিফারেন্সটা। পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেইটার জন্য আলাদা একটা নাউন প্রয়োজন হয়, কিন্তু পজিটিভ প্রোনাউন যেটা, এটার জন্য আলাদা নাউনের প্রয়োজন নেই। ঠিক আছে, এটার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। অর্থাৎ তুমি একটু যদি খেয়াল করো, আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে এটা বুঝতে চাই, সাপোজ আমি যদি বলি এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, তার মানে এটার পরে অবশ্যই একটা নাউন বসে, দরকার হয়, প্রয়োজন পড়ে। আমি যদি বলি মাই ইজ বিউটিফুল, আমার কি বিউটিফুল, মানে বলতে তো হবে যে আমার কি। তাহলে এটা বলতে পারো মাই হাউস, মাই কার, মাই বাইক ইজ বিউটিফুল অর সামথিং এলস। আচ্ছা, কিন্তু তোমার যদি পজিটিভ প্রোনাউন হয়, সে ফর এক্সাম্পল মাইন, আওয়ার্স, ইউজ, ইউরস, হার্স, দেয়ার্স, তখন কিন্তু সেটার সাথে নাউন বসে না আর।
কারণ এমনিতেই সেটা অটোমেটিক্যালি নাউনের কাজটাও করে দেয়। আমি যদি বলি মাইন ইজ বিউটিফুল, তাহলে কি আর আলাদা করে মানে হাউস, বাইক বা হচ্ছে কার এগুলো বলার প্রয়োজন আছে? বলো। হ্যাঁ আমি কি বলবো যে মাইন না। কার ইজ বিউটিফুল? নেভার, আমি কখনো এটা বলবো না। আমি বলবো যে মাইন ইজ বিউটিফুল, আর মাই বললে বলবো যে মাই কার ইজ বিউটিফুল। সো এটাই হচ্ছে ডিফারেন্সটা। এখন এখানে আসো, ইউর কার ইজ হেয়ার বাট ড্যাশ ইজ দেয়ার, তাহলে কি বসবে এখানে, মাই অথবা মাইন কোনটা? মাইন মাইন মাইন। মাইন বসবে, কারণ মাইনের ভিতরে অলরেডি কার এটা ইনক্লুডেড বাই ডিফল্ট আছে। কিন্তু তুমি যদি মাই বলতা তাহলে অবশ্যই এখানে কার লাগতো। দিস ইজ মাই হাউস, হোয়ার ইজ ড্যাশ, তাহলে কি কি হবে? Yours. ইয়ার্স। Yours. এবার চলে আসো যে কম্পারিজন, অ্যাজ দেন এন্ড দ্য কেস, এটা দিয়ে আমরা কম্পেয়ার করি না অ্যাজ এবং দেন দিয়ে। সো একটা বিষয় মাথায় রাখবা, দি কম্পারিজন অলওয়েজ টেকস প্লেস বিটুইন টু ইকুয়াল থিংস। মানে ইকুয়াল জিনিসের মধ্যেই অলওয়েজ কম্পারিজন করতে হবে, তুমি কখনো আনইকুয়াল থিংস এর মধ্যে কম্পেয়ার করতে পারো না। এটা নৈতিকভাবে কি প্রহিবিটেড, এটা কখনোই করা উচিত না। সো গ্রামারের ক্ষেত্রে তো আর আমার এখানে উচ্চতা, হাইট, শক্তি, ফোর্স ওগুলা জাজ করা হবে না যে কে কার সাথে কম্পারেবল, ওইটা তো না। গ্রামারের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট এগুলা দিয়ে জাজ করতে হয় যে সেটা কম্পারেবল কি না। তো দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ ড্যাশ, তাহলে কি হবে? আই আই হবে, মি হবে না কিন্তু। কেননা দেখো, তুমি তুলনা করতেছো অ্যাজ দিয়ে, তো এখানে হি এটার সাথে তুলনা করতেছো, এটা কোন কেস? এটা সাবজেক্ট। তাহলে এখানেও তোমাকে কি নিতে হবে? সাবজেক্টিভ নিতে হবে। Subjective. তাই হচ্ছে কি আই। শি ইজ বেটার দেন ড্যাশ, তাহলে কি হবে? হি এটাও আই, I. কারণ এখানেও তুমি দেখো কম্পেয়ার করতেছো দেন দিয়ে। ঠিক আছে, সো বি কেয়ারফুল, এই জিনিসগুলা পরীক্ষায় দেওয়া হয়। পরেরটা দেখো, শি লাইকস ইউ এজ মাচ অ্যাজ ড্যাশ, এটা কি হবে? আই এটা হবে মি। Me. খেয়াল করে দেখো, এই যে কম্পেয়ার অ্যাজ মাচ অ্যাজ দ্বারা, এখানে যার সাথে কম্পেয়ার হচ্ছে আই অথবা মির সাথে, এখানকার কার সাথে তুলনা হচ্ছে শুরুর দিকে? You. ইউর ইউ সাথে। এর সাথে ইউ কোন কেস? অবজেক্ট, অবজেক্টিভ কারণ তার অবজেক্টিভ আগে কে বসে আছে? এমবি। এমবির পরে কোন কেস বসে? অবজেক্টিভ কেস না? Objective. তো এটা যদি অবজেক্ট Objective হয় তার case. সাথে তুলনা হবে কার? মেয়ের। এখানেও সেম, আই Me. রেসপেক্ট ইউ মোর দেন কি হবে? হিম Him. হিম। তো আই গেস সবাই এখন বুঝছে এগুলা, এখান থেকে আর কোশ্চেন আসলে ভুল হবে? না বলো। ভাইয়া। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখন চলে আসো অর্ডারস অফ পার্সোনাল প্রোনাউন, যে আমরা একটু আগে আলোচনা করলাম। তো জেনারেল অর্ডার কি বলে, যে নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। ওয়াইল কনফেসিং অর অ্যাকসেপ্টিং মিস্টেক্স, তখন কি হবে? 1 2 3, ফার্স্ট, সেকেন্ড এন্ড 2 থার্ড 3 পারসন। সো এটা কি ঠিক আছে? আই, ইউ এন্ড হি আর না গোয়িং টু দ্য পার্টি, না, এটা কি না হবে? না। ইউ ইউ হি এন্ড আই এন্ড আই। তারপরে এটা কি ঠিক আছে? এটা হবে আই, আই ইউ এন্ড হি And he and he. আচ্ছা। she distributed the money between ড্যাশ, এটা কি ইউ ঠিক আছে? এন্ড মি between you and me হবে, কারণ আমরা জানি 2 3 1। সো আমার এখানে 3 নাই, বাট স্টিল 2 আর 1 কে মেনটেন করতে হবে। সবাই কি বুঝতে পারছো? নাও চলে আসো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? ইচ, ইদার, নিদার, এগুলো। সো ইচ দ্বারা কি বোঝায়? used for two or more than two person or thing. Each of 10 students dash late. তো মনে রাখবা ইচ দ্বারা কয়জনকে বোঝায়? একজন একজন একজনকে। বা প্রত্যেকে। তো একজনের জন্য তোমার এই যে ভার্ব যেটা, সেটা কি হয়? সিঙ্গুলার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, বাট এই যে নাউনটা সেটা প্লুরাল হতে পারে, কারণ একজন কাদের মধ্যে, সবার মধ্যে একজন দেরি করে আসছে, তাহলে দেরি করে যে আসছে সেটার জন্য যে ভার্বটা সেটা ওই একজনের জন্য না, তো এই জন্য সেটা সিঙ্গুলার হয়। বাট সবার মধ্যে একজন, তার মানে কি সবাই কি প্লুরাল। তাই ইচ অফ 10 স্টুডেন্টস কেম লেট, এটাকে যদি, এটা তো তোমার বোঝা যাচ্ছে না যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, কেন বোঝা যাচ্ছে না বলো তো? এটা পাস্ট টেন্স আছে, কারণ তাই এটা যদি এটা প্রেজেন্টে থাকতো তাহলে কি হইতো? কামস
কামস, রাইট। আর এটা তো প্রেজেন্ট বুঝেই যাচ্ছে, ইজ আছে সিঙ্গুলার। তারপর ইদার, ওয়ান আউট অফ টু, দুইজনের মধ্যে একজন, ইউজড ফর অনলি টু পার্সন অর থিংস। ইদার অফ দ্য টু বয়েজ ইজ ইন্টেলিজেন্ট। তো এটা দেখো প্লুরাল নাউন, কারণ দুইজনের মধ্যে এই যে একজন। একজন বোঝাইছে, আর এখানে অবশ্যই ভার্বটা একজন বোঝানোর কারণে তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। তারপর চলে আসো যে নিদার, নট দ্য ওয়ান নট দ্য আদার, এও না ওও না, দুইজনেই না। তো ইদার ইজ ইউজড অনলি ফর টু পার্সন অর থিংস, নিদারও এরকম সেম আর কি, দুইজনের মধ্যে ইউজ হয় এবং কাউকে বোঝায় না। তাহলে নিদার অফ দ্য টু ক্রিমিনালস, তাহলে এটা কি প্লুরাল, প্লুরাল নাউন, এবং এই যে ভার্বটা এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, নাও দেখো ওয়ান এর জন্য অলওয়েজ প্রোনাউন কি বসে? ওয়ান্স ওয়ান। বসে। ঠিক আছে, ওয়ান্স বসে। ওয়ানের প্রোনাউন অলওয়েজ ওয়ান্স। এভরিওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, বাট যদি বলো ওয়ান শুড লাভ ওয়ান্স প্যারেন্টস। ওয়ান্স প্যারেন্টস। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো হু, হুইচ, হোয়াট, দ্যাট। তো রিলেটিভ প্রোনাউনটা আমরা এই ক্লাসে জাস্ট এখানে দেখো যে আই মিট রিহাম হু ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইউনিভার্সিটি, এই যে হু এটা একটা রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে সেটাকে কি বলা হয়? অ্যান্টি, ইনসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। রাইট। এই যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে যে একটা সম্পর্ক, কখন তুমি হুইচ বসাবা, কখন তুমি দ্যাট বসাবা, কখন তুমি হোয়াট বসাবা, এটার উপর আলাদা একটা ডেডিকেটেড ক্লাস নিতে হবে টেকনিক সহকারে ওইখানে। তো ওটা আমাদের পার্সোনাল স্পেসের ক্লাসের টপিক নিয়ে, ওটা আমরা ডিফারেন্ট ক্লাসে নেই আর কি। তো এটা একটু মাথায় রেখে তো এটাও তোমাদের পড়তে হবে। নেক্সট ওয়ান, রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইউজড, ইচ আদার হচ্ছে ইউজড ফর টু, ওয়ান অ্যানাদার হচ্ছে মোর দ্যান টু। তো ইউ অ্যান্ড আই লাভ ইচ আদার, দুইজন যেহেতু, ঠিক আছে, তিনজন তো, আচ্ছা। অল দেয়ার অফ দেম, অল থ্রি অফ দেম এগ্রি উইথ ওয়ান আনাদার। তো এখানে দেখো তিনজন, তাই ওয়ান আনাদার, আর যেহেতু লাভ দুইজনই হইতে হবে তাই ইচ আদার। নেক্সট ওয়ান, ও প্রোনাউন যে আমরা কমপ্লিট করলাম, এখন এইটার উপর কিছু আমরা কোশ্চেন সলভ করি, অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কোশ্চেনটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ ড্যাশ, কি হবে? প্রোনাউন। Pronoun। তারপর দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কথাটার মানে কি? বিতরণ। ইদার, ঠিক আছে, তো এটা কি হবে? ইদার, ইচ, ইদার। ইদার, এরকম। এটা বলো সেন্টেন্স কারেকশন। You, he and I was present in the class. এটা নর্মাল জেনারেল অর্ডার মেনটেন করবে, তাহলে 2 3 1 ফলো করবে। 2 3 1 দুই কি নম্বর। বলে? ইউ, হি এন্ড আই ওয়ার You প্রেজেন্ট। and I were present in the class. তারপর দেখো ক্রাইম কমিটেড এর ক্ষেত্রে 1 2 3, এই তাহলে নাম্বার। আই, ইউ এন্ড হি কমিটেড দ্য ও ক্রাইম। না। তারপর দেখো ও হ্যাঁ, ঠিক আছে। টিচার টোল্ড ড্যাশ টু লিভ, তাহলে কি হবে? বলো দেখি। He meant me. হিম অ্যান্ড মি। হি মেন্ট মি, আচ্ছা। তো এটাই হচ্ছে রাইট, কেননা এই যে টোল্ড, তার নাম কি? এমবি। এমভি। এরপরে কে বসে? অবজেক্টিভ কেস। সো হিমও অবজেক্টিভ, মিও অবজেক্টিভ, এবং আমাদের রুলস কি বলে? 2 3 1। সো এখানে কে কে আসছে? 3 আর 1, এই দুই বস চলে আসছে। ওকে, নেক্সট ওয়ান, লেট ড্যাশ গো দেয়ার, কি হবে? লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার, ভাই 4 নাম্বারটা। লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার, রাইট। কেননা তুমি দেখো এই যে লেট যে শব্দটা, লেটের পরে কোন কেস বসে? সাবজেক্টিভ না অবজেক্টিভ? আমরা লেট উই বলি না, লেট আস বলি। Let us. তাহলে এটা অবজেক্টিভ কেসই তো আছে। সো অবজেক্টিভ কেস যেহেতু, তোমাকে নিতে হবে ইউ, তো অবজেক্টিভ কেস সেমই, সাবজেক্টিভ অবজেক্টিভ। তো ইউ এন্ড হার এটা হবে। বলতে পারো যে ভাই হার এন্ড ইউ কেন না? এখানে দেখো রুলস ব্রেক করে ফেলছে, আমার 2 3 1 মেনটেন করতে হবে। সো এখানে কে কে আসছে? 2 আর 3, এই দুই বস। ওকে, এখন চলে আসো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কি হবে? Let you and him be witness. বি নাম্বার, ঠিক আছে।
Next one. Every student in the classroom understand the lecture. Dash. Except I. Except. I. Except I এখানে বল- মি হবে না, except me হবে কেননা এই Excuse accept এর me. অর্থ কি ব্যতীত। ব্যতীত তার মানে এটা হচ্ছে একটা প্রেপো প্রেপোর পরে কোন কেস অবজেক্টিভ কেস তার Objective. মানে কি হবে মি হবে except me এখানে একটা জিনিস বলে রাখি এই যে ফলোইং এটা কি পার্টস বলো তো ফলোইং প্রিপজিশন। এটা একটা প্রিপজিশন তুমি কখনো এর আগে এই ফলোইং প্রিপজিশন দেখছো দেখো নাই বাট অ্যাডমিশনে Yes. এটা আসে তারপর দেখো রিগার্ডিং এটাও কি প্রিপজিশন ঠিক তেমনি যে অ্যাকসেপ্ট এটাও প্রিপজিশন হ্যাঁ নেক্সট ওয়ান তোমার হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এখানে This is him speaking. দিস ইজ হি স্পিকিং এই যে বি ভার্ব আসছে বি ভার্বের পরে কে বসে সাবজেক্টিভ কেস Objective এটা case. হবে না এটা হবে না এটা হবে না এই যে এটা দিস ইজ হি স্পিকিং নেক্সট ওয়ান ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম We. B We. number. উই It is we. তারপর ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন He. It is he whom the He. committee has chosen. it was dash who first raised the issue in the meeting I. I I. Right. good I really like that the way that car looks but dash price is more than I can afford কি হবে এটা It's. B It's- number তো হবে। Number. By B number. আচ্ছা একজন বলতেছো বি একজন বলতেছো এ ফাইনালি আরেকজন বলো কি হবে B হবে B। B হবে B. সঠিক উত্তর হবে গিয়া এ ঠিক আছে কেননা যদি তুমি বি দিতা এ অ্যাপোস্ট্রফি দেওয়া মানে কি ইট হ্যাজ ইট ওয়াজ ইট ইজ এরকম টাইপের এগুলো মিন করবে তো এটা বলবে ইট ইজ প্রাইস ইট হ্যাজ প্রাইস এরকম না এটা প্রোনাউন হিসেবে আসছে আর কি ইটস প্রাইস এটার বোঝা গেছে নেক্সট ওয়ান মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ কি হবে Theirs. দে আর Theirs. By ঠিক আছে, her এটা- এগো না? প্রোনাউন না অ্যাডজেক্টিভ অফকোর্স প্রোনাউন কারণ দেয়ার্স তাই নো দাইসেলফ এখানে দাইসেলফ কি ধরনের প্রোনাউন এটা পারবা Reflex. রিফ্লেক্সিভ Reflexive. নো দাইসেলফ কে বলেছে Socrates. Socrates. রাইট তারপর দেখো দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন ড্যাশ অফ দি ইউএসএ তাহলে কি হবে Then that of the Those. USA. Those হবে না? দোজ দেখো স্টুডেন্টস প্লুরাল Of. তাহলে দোজ অফ দ্য ইউএসএ ওকে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস এখানে নানটা কি কি ধরনের প্রোনাউন Indefinite. ইনডিফিনিট মানে আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না তো কেউই কে নির্দিষ্ট করে বলা হয়েছে না অনির্দিষ্ট হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট C number. C number. ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ Is a লয়ার lawyer. সি নাম্বার ঠিক আছে আচ্ছা কারণ এই যে নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার তারপর দেখো ওয়ান শুড ওবে ড্যাশ প্যারেন্টস Once. ওয়ান্স Once. প্যারেন্টস এখন চলে আসো অ্যাজেক্টিভে সো অ্যাজেক্টিভের কাজ কি বলতো দোষ গুণ অবস্থান প্রকাশ করে। কার Noun-এর। নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো ফোকাস করে অর্থাৎ নাউন প্রোনাউনকে মডিফাই করে নাও adjective is a word that modifies or qualifies a noun or pronoun example হতে পারে a girl she is beautiful তো এই যে বিউটিফুল she কে মডিফাই করছে তাই এটা হচ্ছে adjective ফাইন এখন চলে আসো এই যে সেন্টেন্সটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে নাউন কে বলো সবগুলোই noun। শুধুমাত্র Campus. যখন Campus. অনেকগুলা নাউন একসাথে বসে তখন সবার শেষেরটা নাউন হয় মনে রাখবা তাহলে এখানে ক্যাম্পাস হচ্ছে নাউন আর তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ
মনে থাকবে? এটা কম্পাউন্ড নাউন হয় না? না, এটাকে তুমি কম্পাউন্ড নাউনের মধ্যে ফেলো না। কম্পাউন্ড নাউন ফেলতে গেলে তখন দেখা যাচ্ছে যে এটাকে মডিফাই করে কিনা। ধরো ক্যাম্পাস, কোন ক্যাম্পাস? জাহাঙ্গীরনগর ক্যাম্পাস। তো এটা তো মডিফাই করতেছে। কম্পাউন্ড নাউন তখন হইতো যখন এইটাও নাউন হইতো, মানে ক্যাম্পাসকে জাহাঙ্গীরনগর যদি মডিফাই করতে নাই পারতো তখন গিয়ে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন চলে আসো যে ইউজেস অফ অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভ এটা একটা একদম প্রিলিমিনারি জিনিস, খুবই বেসিক জিনিস, তারপরে অ্যাডমিশন টেস্টে আসতে পারে, তাই পড়াচ্ছি। দেখো, অ্যাজেক্টিভ দুইভাবে ইউজ হয়, অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা প্রিডিকেটিভ ইউজ। এখানে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এ হচ্ছে কি একটা আর্টিকেল বা ডিটারমিনার। তার মানে ডিটারমিনারে যেহেতু আর্টিকেল আছে, এরপর অবশ্যই নাউন আছে। তো নাউন ব্রিলিয়ান্ট নাকি স্টুডেন্ট? শেষেরটা নাউন, এটা। তো ব্রিলিয়ান্ট তাহলে এখানে কিসের কাজ করতেছে? সে অ্যাজেক্টিভের কাজ করতেছে। তো যখন অ্যাজেক্টিভ নাউনের পূর্বে বসে বা আগে বসে, তখনই সেটাকে কি বলি আমরা? অ্যাট্রিবিউটিভ ইউজ। আবার দেখো, হি ইজ ব্রিলিয়ান্ট, এখানে হি হচ্ছে কি নাউন প্রোনাউন, এখানে ব্রিলিয়ান্টটা কোথায় বসছে? পরে বসছে। সো এই জন্য পরে বসলে তখন সেটাকে আমরা বলি কি? প্রিডিকেটিভ ইউজ। দ্যাটস ইট। নেক্সট ওয়ান, ক্লাসিফিকেশন অফ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি, গুণ প্রকাশ করতে পারে। ব্রিলিয়েন্ট এটা একটা গুণ, ঠিক আছে? যেমন তোমাদের মধ্যে এখানে তাসফিয়া ব্রিলিয়েন্ট, তাই এটা হচ্ছে তার গুণ। অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাপ বোঝাতে পারে। হি হ্যাজ সাম মানি, ধরো এখানে এই যে শিফার অনেক টাকা, সো বললাম যে শি হ্যাজ সাম মানি। তো এই যে সাম, এটা কি? মানিকে এই যে নাউনটাকে মডিফাই করতেছে বা কোয়ালিফাই করতেছে, দ্যাটস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাম্বার হতে পারে, হি হ্যাজ 10 বুকস, যেমন আমার কাছে অনেকগুলো বই আছে। তো এই যে 10 নাম্বার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এরকম আর কি। মাই বুক, এটা প্রিনোমিনাল অ্যাডজেক্টিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। দিস ইজ নাউন, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মাই বুক ইজ অন দ্য টেবল। ইজ ইউর ওন বুক, এখানে কি এমফাসাইজ করতেছে, এটা কি তোমার নিজের বই? তো এই যে এটা হচ্ছে নাউন, হচ্ছে অ্যাডজেক্টিভ, এমফাসাইজ করতেছে তাই। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে। হ্যাঁ, এখন মনে রাখবা, অ্যাডজেক্টিভ অলওয়েজ সিঙ্গুলার, কারণ অ্যাডজেক্টিভকে সিঙ্গুলার প্লুরাল করার জায়গা নেই, সিঙ্গুলারই। গুড, গুড মানে কি? ভালো, বেনিফিট। তো এটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু তুমি যদি বলো গুডস, তাহলে কিন্তু আর সেটা অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটা কি হয়ে যায়? নাউন। নাউন। নাউন হয়ে যায়। নাউন হয়ে যায়, মালামাল হয়ে যায়। এখন 10 পেজ বুক, 10 পেজেস বুক, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এ না বি? 10 পেজ বুক। এ এ এ বলতেছো কেন? তোমার বি হবে না? তার রিজন ইজ, এখানে নাউন কে? বুক, বুক। তাই না? তো এস বা ইয়েস যে সিঙ্গুলার প্লুরাল, সেটা নাউনের হতে পারে। 10 পেজ, এটার পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। 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 তো অ্যাডজেক্টিভের সাথে কখনো শুনছো এস বা ইয়েস যুক্ত হইতে? তাহলে কি হবে? 10 পেজ বুকই হবে, এটাই কারেক্ট। ঠিক তেমনি 5 ইয়ার বয়, 2 মান্থ ভ্যাকেশন, এগুলো হবে না। ওকে, নেক্সট ওয়ান, ইনাফ বা এনাফ যে শব্দটা, এটা কখন ইউজ হয়? মনে রাখবা, এনাফ শব্দটা নাউনের পূর্বে ইউজ হয়। আই হ্যাভ ড্যাশ মানি, তাহলে এনাফ মানি। আই হ্যাভ এনাফ ফুড, কারণ এখানে নাউন তার আগে বসছে, এখানেও নাউন তার আগে বসছে। বাট যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তখন এনাফটা তারপরে গিয়ে বসে। যেমন ইট ইজ কোল্ড, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে গিয়ে এনাফ বসছে, ইট ইজ কোল্ড এনাফ। যেমন সামনে উইন্টার ইজ কামিং, দ্য ম্যান রানস ফাস্ট এনাফ, তো এখানে ফাস্ট কি? রানসকে মডিফাই করতেছে, তার মানে এটা অ্যাডভার্ব। ওকে, তো যেহেতু অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে গিয়ে বসছে, আবার অ্যাডজেক্টিভের পরে গিয়ে বসছে। সো এই যে রুলসটা একটু মনে রাখবা, পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। চলে আসো ডিগ্রি অফ কম্পারিজনে। সুইট, এটা পজিটিভ, সুইটার, সুইটেস্ট। মনে রাখবা, সুপারলেটিভ হলেই তার আগে কি কে বসতে হবে? দা বসে। এখন দেখো যে ফরমেশন অফ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান সিলেবল এবং মোর দেন ওয়ান সিলেবল। ওয়ান সিলেবল যেগুলো, সেগুলোকে আমরা ইআর ইএসটি দিয়ে করতে পারি, টল টলার টলেস্ট, কুল কুলার কুলেস্ট, হট হটার হটেস্ট। কিন্তু যেগুলাতে সিলেবল বেশি, তখন কিন্তু আর তুমি এই যে ইআর ইএসটি দিতে পারো না। সাপোজ এই যে বিউটিফুল, এখানে অনেকগুলা সিলেবল, তাই এটাকে বলতে হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। অনেস্ট, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। ফেইথফুল, মোর ফেইথফুল, মোস্ট ফেইথফুল। এরকম আরো এক্সাম্পল আছে। বাট অ্যাডমিশন টেস্টে আসা হচ্ছে এইখান থেকে। দেখো, এই যে লিটল, এটা পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে লেস অথবা লেসার, সুপারলেটিভ হচ্ছে লিস্ট।
মাচ মেনি দুইটাই কিন্তু পজিটিভ, এটার কম্পারেটিভ হচ্ছে মোর মোস্ট, গুড ওয়েল এটা হচ্ছে বেটার বেস্ট, ব্যাড ইল ইভিল ওর ওর্স্ট। সো এই যে এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে, ঠিক আছে? এগুলো একটু পড়বা সবাই, এই কয়েকটা। নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ দি কারেক্ট সেন্টেন্স? এখানে কোনটা কারেক্ট বলো তো? হি ইজ টলার দেন আই। He is taller than I. ডি D নাম্বার। number. কেননা তুমি নাম্বার মোর টলার এগুলো বলতে পারো না, এগুলো ভুল কথা। আবার উই বলতে পারো না, কারণ এই যে টলার, হি ইজ টলার দেন উই কেন হলো না বলো তো? কেন হলো না? কারণ এই যে কম্পেয়ার করতেছো, কম্পারেটিভ, ইকুয়াল না। কম্পেয়ার হয় দুইটা জিনিসের মধ্যে, মানে কম্পারেটিভ ডিগ্রি যেটা, সেকেন্ড ডিগ্রি আমরা যদি বলি, বা D2, ঠিক আছে? D2 এর ক্ষেত্রে তো দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার, তাই না? সুপার ক্ষেত্রে হচ্ছে তোমার সবগুলোর মধ্যে কম্পেয়ার করা হয়, যেটা বেস্ট সেটা। এই জন্য দুইটা জিনিস হওয়ার কারণে হি ইজ টলার দেন আই, তুমি এটা বলতে পারো না যে হি ইজ টলার দেন। নেক্সট স্লাইডে দেখো, দ্য ওয়ার্ড লিস্ট ইজ দি সুপারলেটিভ ডিগ্রি অফ হোয়াট? কি হবে? Less. ইজ Little. লিটল, কেননা লেস কিন্তু অলরেডি তোমার, আমরা যদি দেখি Oh. লেস অলরেডি হচ্ছে তোমার কম্পারেটিভে আছে, লিস্ট সুপারলেটিভে আছে, সেটার পজিটিভ হচ্ছে লিটল। আর এই জন্যই বলছি এই জায়গাটা থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়। ওকে, নেক্সট ওয়ান, অ্যাবসোলিউট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, যেমন অলমাইটি, চিফ, তারপর এক্সটার্নাল, ইটার্নাল, এক্সট্রিম, হিউজ, আইডেল, তারপরে ইম্পসিবল, পারফেক্ট, রাউন্ড, রাইট, রং, সুপ্রিম, ইউনিক, এটসেট্রা। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তো এই জন্য এগুলাকে তুমি আলাদা করে সেটাকে করার দরকার নাই যে মোস্ট বা হচ্ছে গিয়া তোমার মোর, এরকম কোনো ওয়ার্ড দ্বারা এটাকে আবার বাড়ানোর প্রয়োজন নেই, এটা এমনিতেই সুপারলেটিভ। যেমন দেখো, হ্যাপিনেস ইজ দ্য চিপেস্ট এইম অফ ম্যানকাইন্ড, এটা কি সঠিক? না, না। কারণ এই যে চিফ এমনিতেই সুপারলেটিভ, তাহলে আবার ইএসটি কেন যুক্ত হয়েছে? ইএসটি তো যুক্ত, তাই এটা হবে কি, হ্যাপিনেস ইজ দ্য চিফ এইম অফ ম্যানকাইন্ড। এই প্রশ্নটার উত্তর করো তো। দিস ইজ এ ইউনিক কেস। An ডি নাম্বার unique. হবে। দিস ইজ বি এ নাম্বার ইউনিক হবে। কেস। ভেরি তো হওয়ার সুযোগ নেই, কারণ অলরেডি অ্যাবসলিউট সুপারলেটিভ আছে, মোস্ট হওয়ার সুযোগ নেই। এখন এন কেন হয় না? কারণ ইউ যখন ইউর মতোই U উচ্চারিত এর হয়, মতো pronounce করে। তখন হচ্ছে কি হয়, তোমার A. এ হয়। আবার যখন ইউটা তোমার আর মতো উচ্চারণ হয়, মানে এ, ঠিক আছে, তখন গিয়ে তোমার কি হয়? N হয়। যেমন ধরো যদি বলি ইউনিভার্সিটি, তাহলে কি হবে, এন না এ? এ হবে। আবার যদি A. হচ্ছে তোমার আমব্রেলা, এন। N. এন। এন হবে, কারণ আমব্রেলা আ উচ্চারণ হচ্ছে তাই। আবার ধরো এইচ এর ক্ষেত্রে যদি তোমার মানে এরকম হয় যে আওয়ার, ও এরকম উচ্চারণ হচ্ছে, তখন তুমি কি দিবা? এন দিবা। এন। কিন্তু যেমন ধরো এন আওয়ার, এরকম। আর এইচ যখন এইচ এর মতো উচ্চারণ হয়, তখন কি হয়? এ। A. তো এই A. জিনিসগুলো একটু মনে রাখবে, এগুলো আর্টিকেলের মধ্যে পড়ানো হবে যদিও। সো নেক্সট ওয়ান, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটার মধ্যে কোনটা কারেক্ট? হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট। The C number. extreme point. C. হি রিচড C. Answer C. এক্সট্রিম পয়েন্ট। এই যে মোস্ট হবে না, মোস্ট হবে না, মোর হবে না, কারণ এক্সট্রিম এমনিতেই অ্যাবসলিউট সুপারলেটিভ। ল্যাটিন অ্যাডজেক্টিভ যেমন জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রিয়র, প্রিফার, প্রিফারেবল, এগুলো সবগুলোই হচ্ছে কি তোমার ল্যাটিন অ্যাডজেক্টিভ, অটোমেটিক কম্পারেটিভ, এবং এটার সাথে অলওয়েজ টু বসে, এটা মনে রাখবা। অলওয়েজ কে বসে? টু বসে। ভেরি ভেরি। Two. রহিম ইজ ইনফেরিয়র ড্যাশ করিম ইন ইন্টেলিজেন্স, কি হবে? টু। টু Two. ইনফেরিয়র টু করিম। তারপর দেখো, যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝাবে, তখন তুমি কম্পেয়ার করার জন্য পজিটিভ ডিগ্রিতে এজ ব্যবহার করতে পারো। কিন্তু যদি নেগেটিভ হয়,
তখন কিন্তু অ্যাজ ব্যবহার করা যাবে না, তখন তোমাকে ব্যবহার করতে হবে সো এবং অ্যাজ। সো দেখো, শনি ইজ অ্যাজ টল অ্যাজ রবি, দিস ওয়ান ইজ কারেক্ট। শনি ইজ নট সো টল অ্যাজ রবি, কারণ এটা অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। নেক্সট ওয়ান, prices for bicycle can run dash to 2000, তো এটা কি হবে? as high তো as As high as অ্যাফার্মেটিভ তাহলে হবে as high as। তারপর দেখো প্যারালাল ইনক্রিজ এন্ড ডিক্রিজ, প্যারালাল কথাটার মানে কি বলো তো? সমান্তরাল। সমান্তরাল। সমান্তরাল, মানে দুইটা ইকুয়াল থাকতে হবে। তো স্ট্রাকচারটা কি বলে প্যারালাল ইনক্রিজ এন্ড ডিক্রিজের, যে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ তোমার D2 প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এরকম। তো দ্য হায়ার উই গো কুলার উই ফিল, এটা কি সঠিক? মোটেও না। না না, সেম স্ট্রাকচার প্যারালাল রাখতে হবে। এখানে দা আছে, মানে এখানেও দা দিয়ে হতে হবে। তার মানে কি হবে? দ্য হায়ার উই গো দ্য কুলার উই ফিল। the the cooler cooler we we feel, feel. নেক্সট ওয়ান, দ্য মোর শি ওয়ার্কড ড্যাশ সি অ্যাচিভড, কি হবে? the less The less. দ্য লেস শি অ্যাচিভড। দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্যাটস দ্য প্রাইস, the higher The higher the price. দ্য হায়ার Price. ডিমান্ড বাড়লে প্রাইস বেড়ে যায়, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স এখানকার মধ্যে বলো? the Nile is the longest river The in Nile is the longest river in Africa. তার মানে ডি নাম্বার, ওকে। এই যে দ্য নাইল ইজ দি লংগেস্ট রিভার ইন আফ্রিকা, সেখানে খেয়াল করো লংগেস্ট, তার আগে দা আছে, সবই ফাইন। আমাকে বলো তো এই যে নীল নদী, এটার উৎপত্তি হয়েছে কোত্থেকে? নীল Sindhu, কিসের সিন্ধু? কোথায় নীল নদ, কোথায় সিন্ধু? ভিক্টোরিয়া। রাইট, এটা হচ্ছে ভিক্টোরিয়া, সরি লেক ভিক্টোরিয়া বলি আমরা, ঠিক আছে, ভিক্টোরিয়া লেক। তো এই যে নীল নদী, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লংগেস্ট, মানে কি দীর্ঘতম নদী। আর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী কোনটা? Amazon. রাইট। Amazon. যে নীল নদী, এটা প্রবাহিত হয়েছে টোটাল 11টা কান্ট্রির মধ্য দিয়ে, 11 কান্ট্রি। এবং মিশরকে নীল নদের দান কে বলছে? Herodotus. হেরোডোটাস। এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রচুর। তারপর দেখো, টু কোয়ালিটিজ অফ দ্য সেম পারসন, যখন একই ব্যক্তির দুইটা কোয়ালিটি নিয়ে তুমি বলবা, তখন হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, মোর প্লাস পজিটিভ ডিগ্রি দেন প্লাস পজিটিভ ডিগ্রি। তাহলে আবারও বলতেছি, মোর প্লাস পজিটিভ ডিগ্রি দেন প্লাস পজিটিভ ডিগ্রি। তো এই যে সেন্টেন্সটা এখানে খেয়াল করো, এটা নিয়ে অনেকেরই কনফিউশন, যে ভাই হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? হি ইজ বেটার দেন ব্যাড, হি ইজ মোর গুড দেন ব্যাড, হি ইজ মাচ ওয়েল দেন ব্যাড, হি ইজ মোস্ট বেটার দেন ব্যাড, কোনটা হবে? বি নাম্বার, is হি ইজ more good মোর than that. গুড দেন ব্যাড। কারণ কি? এটা হলো তোমার টু কোয়ালিটিজ অফ দ্য সেম পারসন, দ্যাটস ওয়াই। কারণ এটা একই ব্যক্তির দুইটা কোয়ালিটি নিয়ে বলা হয়েছে, তাই এটা হবে মোর পজিটিভ ডিগ্রি দেন পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি দিয়ে থাকতে হবে, তোমাকে কম্পারেটিভে যাওয়া যাবে না। কম্পারেটিভ ডিগ্রি কয়জনের মধ্যে হয়? দুইজনের দুইজনের মধ্যে। মধ্যে, ডিফারেন্ট দুইজনের জিনিসের মধ্যে। মধ্যে কম্পেয়ার হয়, দ্যাটস ওয়াই। এরপর দেখো, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে, এটাকে তুমি 3 স্টার ইম্পর্টেন্ট দিবা, এবং এটা তোমরা কনফিডেন্টলি ভুল করো। যেমন যখন পজিটিভ ডিগ্রি থাকে, পজিটিভ ডিগ্রি মানে কি? D1, D1 যখন থাকে তখন তার পূর্বে বসা হচ্ছে ভেরি। বাট যদি তোমার D2 থাকে, তখন তার পূর্বে বসা হচ্ছে গিয়া মাচ অথবা ভেরি মাচ। তো এখানে দেখো, আই ফিল ড্যাশ হ্যাপি, হ্যাপিয়ার নাও, তাহলে এটা কোনটা? D2 না? D2 হতে কি হবে? ভেরি হবে Much নাকি? happier. এটা হবে Much মাচ happier now. অথবা ভেরি মাচ, ঠিক আছে? তারপরে হানিজ ড্যাশ সুইট, এটা কি হবে? D1। Very sweet. Very sweet. আচ্ছা, তুমি এটাকে মাচ সুইট, ভেরি মাচ সুইট বললে কিন্তু ভুল। এটা কি হবে বলো? Much better. Much. মাচ বেটার, কারণ এখানে D2 আছে বা কম্পারেটিভ ডিগ্রি আছে, তাই মাচ বেটার। নেক্সট ওয়ান, দ্য ওয়েদার ইজ ড্যাশ গ্লুমিয়ার, কি হবে?
মাচ ব্লু Much bigger. তারপর দেখো দ্য পেশেন্ট ড্যাশ, এটা বলো কারেক্ট সেন্টেন্স। Be much better today. মাচ বেটার, Much বেটার আছে দেখো be. ডি টু, এটা মাচ নেবে। নেক্সট ওয়ান, ফল্টি কম্পারিজন, সিঙ্গুলার নাউন রিপিটস দ্যাট অফ, প্লুরাল নাউন রিপিটস দোজ অফ। তো দেখো প্যারালেলিজমের রুলস অনুযায়ী ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দি আদার ফ্রেন্ডস, এটা কি হবে না, ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দি আদার ফ্রেন্ডস, বুঝছো? অর্থাৎ এখানে তোমার অ্যাডভাইসের সাথে অন্য বন্ধুদের অ্যাডভাইসের তুলনা হতে হবে, অন্য বন্ধুদের সাথে তুলনা করলে হবে না। অর্থাৎ ঢাকার রাস্তার সাথে তুমি রাজশাহীর তুলনা করতে পারো না, ঢাকার রাস্তার সাথে রাজশাহীরও রাস্তাকেই তুলনা করতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই জন্য দ্যাট অফ হয়েছে এখানে। আর এই যে অ্যাডভাইস শব্দটা, এটার কোন পার্টস অফ স্পিচ বলো তো? অ্যাডভাইস। নাউন। noun. আর যদি এরকম হয় ADVISE তখন সেটা কি? Verb. 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 তারপর দেখো মাল্টিপল নাম্বার, যেমন হাফ, টোয়াইস, থ্রাইস, ওয়ান থার্ড, টু টাইমস, থ্রি টাইমস, এটসেট্রা, এগুলো থাকলে হচ্ছে এই স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই মাল্টিপল ওয়ার্ড গুলো আসবে, এরপরে এজ, তারপর মেনি অথবা মাচ। মেনি বসবে কখন? কাউন্টেবলের ক্ষেত্রে। মাচ বসবে কখন? আনকাউন্টেবল। Uncountable. এরপরে আবার তোমার এজ নাউন। তো দেখো লাস্ট ইয়ার মতিন আর্নড ড্যাশ ইজ ব্রাদার, তো এখানে তোমার এই যে মাল্টিপল নাম্বার আসছে, টোয়াইস টোয়াইস টোয়াইস, এরপরে কে বসবে? অ্যাজ মাচ এ অ্যাজ, মোর বসবে দেন, অ্যাজ মেনি as অ্যাজ, much কি হবে? as অ্যাজ মাচ অ্যাজ। as much না, as এই যে আর্নড, আর্নড মানে কি? মানি, ঠিক আছে? তো মানি কি? অফকোর্স আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল হওয়ার কারণে কে বসবে? মাছ বসবে, মিনি বসার Much. এখানে। তারপর দেখো দা এনসাইক্লোপিডিয়া কস্টস ড্যাশ দি আদার ওয়ান, এটাও সেম, টোয়াইস অ্যাজ মাচ, কারণ কস্টও কি? টাকা পয়সাকেই বোঝায়, তাই। এখন চলে আসো ভার্বের মধ্যে, আমরা কি কি কমপ্লিট করলাম? নাউন কমপ্লিট হলো, প্রোনাউন কমপ্লিট হলো, অ্যাডজেক্টিভ কমপ্লিট হলো, adjective এখন ভার্ব। সো এই যে তিনটা কমপ্লিট করলাম, এগুলোর মধ্যে কোনো কনফিউশন আছে? হবে। ওকে, না ভাইয়া। এখন দেখো যে ভার্বস। সো ভার্বস এর মধ্যে প্রথমে যে বিষয়টা, যে এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড ভার্ব, মানে এখানে তোমাকে কাজ নির্দেশ করবে, কাজ, অ্যাকশন মানে কি? কাজ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে একটা সেন্টেন্সের ইসেনশিয়াল পার্টই হচ্ছে গিয়া ভার্ব, মেইন পার্টটাই হচ্ছে ভার্ব। তুমি একটা সেন্টেন্সে ভার্ব নাই, তাহলে ওইটাকে তুমি সেন্টেন্সই বলতে পারো না, কিন্তু শুধু একটা ওয়ার্ড আছে দ্যাট ইজ এ ভার্ব, তাহলে ওইটা একটা ফুল সেন্টেন্স। বুঝা গেছে? এখন দেখো ভার্বের যে ক্লাসিফিকেশনটা, যে হেল্পিং ভার্ব হতে পারে, তার মধ্যে প্রাইমারি ভার্ব আছে 14টার মতো, বি ভার্ব, হ্যাভ, ডু, এগুলা। তো বি ভার্বের মধ্যে কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা। হ্যাভ এর মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, Have, has, had. ঠিক আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু এর মধ্যে আছে হচ্ছে ডু, Do, তারপরে does, did. Did, done. ডিড, ডাজ, এগুলো আছে। তারপর তোমার বি তো বললামই, এম, ইজ, আর, এটসেট্রা। তারপরে মডেল অক্সিলারি আছে কিছু, আমরা এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তারপরে মেইন ভার্বের মধ্যে কিছু আছে ফাইনাইট, কিছু আছে নন ফাইনাইট। ফাইনাইট কোনগুলা? ফাইনাইট হচ্ছে যেটা তোমার টেন্স দ্বারা পরিবর্তিত হয়, তারপরে পার্সন দ্বারা পরিবর্তিত হয়, তারপরে নাম্বার দ্বারা পরিবর্তিত হয়, সেটা ফাইনাইট ভার্ব। এবং এটার মধ্যে ট্রানজিটিভ, যেটার অবজেক্ট আছে, ঠিক আছে, ইনট্রানজিটিভ, যেটার নো অবজেক্ট, ঠিক আছে। Object নেই। আর নন ফাইনাইট তো তিনটা, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভ মানে হচ্ছে V1, 2 প্লাস V1, এটার সাথে আরেকটা আছে যে তোমার বেয়ার ইনফিনিটিভ, যেখানে শুধুমাত্র তোমার বেয়ার ইনফিনিটিভ যেটা, সেখানে শুধুমাত্র তোমার V1 বসে, টুটা উজ্জ থাকে। ওকে। আর জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজ করে নাউনের। এবং পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কাজ করে অ্যাডজেক্টিভের। সো এই হচ্ছে কি ওভারঅল ভার্বের মেইন ক্লাসিফিকেশনটা। এখন আমরা একটু চলে আসি এখানে, আরো কিছু ভার্ব আছে, যেমন পজিটিভ ভার্ব আছে, তারপর ফ্যাক্টিটিভ, কপুলেটিভ, কগনেট, বিভিন্ন টাইপ আছে, ওইটাও আমরা দেখবো, সমস্যা নেই। তো এই কোশ্চেনটাকে খেয়াল করো, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিড কি? কোন ভার্ব? Principal verb. এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা যদিও দেখতে অক্সিলারি মনে হচ্ছে, বাট যখন প্রিন্সিপাল ভার্ব সেন্টেন্সে অনুপস্থিত থাকবে, তখন অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বের বিষয়টা আমরা আরেকবার ক্লিয়ার হই।
ফাইনাইট ভার্ব কি কি দ্বারা পরিবর্তিত হয়? টেন্স দ্বারা। তার মানে একটা ফাইনাইট ভার্ব দিয়ে তুমি টেন্স ডিটেক্ট করতে পারো, নাম্বার দ্বারা পরিবর্তিত হয় এবং পার্সন দ্বারা পরিবর্তিত হয়। ঠিক আছে। নন ফাইনাইট হচ্ছে তিনটা জিনিস: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, আইজিপি, এভাবে মনে রাখতে পারো। সো আমি একটা সেন্টেন্স দিলাম, আই ওয়ান্টেড টু হেল্প ইউ। তো এই যে ওয়ান্টেড, এটা তাহলে কোন ভার্ব, ফাইনাইট নাকি নন ফাইনাইট? Non-finite. এই যে Finite. টেন্স ডিটেক্ট করা যায় কি দিয়ে? শুধুমাত্র ওয়ান্টেড দিয়ে। এটা পাস্ট টেন্স, তো এটা কি ফাইনাইট ভার্ব, হ্যাভ বি। আর এই যে টু হেল্প, এটাকে কি তুমি টেন্স ডিটেক্ট করতে পারবা? এটা কি এই যে পার্সন, নাম্বার এগুলোর কারণে চেঞ্জ হবে? না। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আবার যদি বলি তোমার হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট, এখানে এটা কি ফাইনাইট ভার্ব, টু প্লে কি নন ফাইনাইট ভার্ব। ওয়ান্টস কিভাবে বুঝবা যে ফাইনাইট ভার্ব? এমনিতেও টেন্স বোঝা যাচ্ছে, তাছাড়াও দেখো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস যুক্ত হয়েছে, সো এই যে টেন্স পারসন দ্বারাও পরিবর্তিত হয়। কিন্তু টু প্লে কি চেঞ্জ হবে? নেভার এভার, এটা অলওয়েজ নন ফাইনাইট। তো এই যে দুইটা জিনিস, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এটা থেকে কোশ্চেন আসলে পারবো না এখন। এটা যদিও বেসিক জিনিস। এখন চলে আসো ট্রানজিটিভ ভার্ব এন্ড ইনট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেখানে অবজেক্ট উপস্থিত থাকবে, প্রেজেন্ট থাকবে। আই লাইক ইট, অ্যাভয়েড ইট, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে দেখো এগুলো হচ্ছে কি অবজেক্ট। যখন অবজেক্ট উপস্থিত থাকে তখন এই যে ভার্ব গুলা, এগুলো কি হয়ে যায়? ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। ঠিক আছে, সেম এগুলো। আচ্ছা, এখন ইনট্রানজিটিভ ভার্ব তাহলে কোনটা? যেটার কোনো তোমার অবজেক্ট প্রেজেন্ট থাকবে না, অবজেক্টই থাকবে না। কাম হিয়ার, গো দেয়ার, ফায়ার বার্নস, এই যে দেখো এই ভার্বটা, এটা কিন্তু ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। মাদার লাভস, এটাও ইনট্রানজিটিভ। গো, কাম, এগুলো কি ইনট্রানজিটিভ। আচ্ছা, বলতে পারো যে ভাই হেয়ার দেয়ার কি অবজেকশন? না, না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো ইনট্রানজিটিভ ভার্বের একটা কোশ্চেন, হাফিং এন্ড পাফিং উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর with only 7 seconds to spare. In this sentence, the verb arrived is what kind of verb? কি হবে বলো? ট্রানজিটিভ ভার্ব। Transitive. এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, কেননা দেখো এই যে arrived, এটার কি কোনো অবজেক্ট আছে? হুম, এই ক্লাসরুমে পৌঁছেছে, এটা অবজেক্ট। এই যে ক্লাসরুম, এটা একটা অবজেক্ট, রাইট অ্যান্সার। কিন্তু এটা arrived এর অবজেক্ট না, এটা হচ্ছে প্রেপোর অবজেক্ট। বুঝে গেছে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট তার পাশেই থাকতে হবে, এটা প্রেপোর অবজেক্ট হয়ে গেছে। সেখানে একটু খেয়াল করো, আমি বলছিলাম যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে প্রেপোজিশন এরপরে অবজেক্ট থাকতে পারে অথবা অ্যাডভার্ব থাকতে পারে ইনট্রানজিটিভের ক্ষেত্রে। সো এটা কি প্রেপোর পরে অবজেক্ট, এটা প্রেপোর অবজেক্ট, নট দিস ভার্ব। ক্লিয়ার সবাই? এই জন্য এটা কোশ্চেন আসছিল, ইম্পর্টেন্ট। বুঝছো? বলো, বলো বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, এটা দেখো, আই প্রেজেন্টেড হার ড্যাশ এ ফ্লাওয়ার, তো এটা হবে উইথ এ ফ্লাওয়ার। ঠিক আছে, উইথ এ ফ্লাওয়ার, প্রেপো তারপরে অবজেক্ট। এখন অবজেক্ট আর কমপ্লিমেন্ট অলরেডি আমরা ওইখানে আলোচনা করছি, বাট এখানে আরেকটু আছে দেখো, অবজেক্ট ইজ অলওয়েজ নাউন অর প্রোনাউন, বাট কমপ্লিমেন্ট ইজ ইউজুয়ালি অ্যাডজেক্টিভ, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট আর ইকুয়াল, দেয়ার ইজ এ ইকুয়াল রিলেশনশিপ বিটুইন দিস টু। কিন্তু অবজেক্ট আর সাবজেক্টের মধ্যে ইকুয়াল সম্পর্ক না। যেমন হি হেল্পড মি, এখানে হি আর মি কি এক জিনিস? না। আই লাভ ইউ, আই আর ইউ কি এক জিনিস? না। কিন্তু যদি বলি যে হি ইজ এ ফুল, তাহলে কে ফুল? সেই তো ফুল, তাহলে ইকুয়াল সম্পর্ক। হানি টেস্ট সুইট, এখানে এই যে হানি যেটা সুইট তো সেইটাই, তাহলে ইকুয়াল সম্পর্ক। এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট রেগুলার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা তো নাউন প্রোনাউনই হয়। তো সবাই কি এই অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট এই কনসেপ্টটা কি বুঝছো? ওকে,
আর একটা ইম্পর্টেন্ট জি জিনিস ভাইয়া। মনে রাখবা, যখন কমপ্লিমেন্ট হয়ে যায় তার আগে যে ভার্বটা থাকে না, সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলে? লিঙ্কিং ভার্ব। এখানে ওই যে ইজটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এই ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, এটা মেইন ভার্ব, কারণ মেইন ভার্ব এখানে নাই। তাই তো নেক্সট আসো যে শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট। এই যে ইজটা কি? লিঙ্কিং ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। এন্ড প্লে রাইট এটা কি? কমপ্লিমেন্ট, কারণ শেক্সপিয়ার নিজে আসলেই তো একজন প্লে রাইট। ইকুয়াল সম্পর্ক। বুঝা গেছে? তারপর দেখো ইট ইজ ডিফিকাল্ট টু পাস দি অ্যাডমিশন টেস্ট। তাহলে যে ডিফিকাল্ট, ইটার ডিফিকাল্ট কি একই জিনিস না? আসলেই তো ডিফিকাল্ট। তাহলে এটাও কমপ্লিমেন্ট এবং ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই যে দেখো লিঙ্কিং ভার্বের স্ট্রাকচারটা কি বলে, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা থাকে সেটাই লিঙ্কিং ভার্ব। এখন অনেক টিচার আছে আমি দেখছি যারা এই যে এগুলাকে মুখস্থ করায়, যে টু বি, বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, রিড, টেস্ট, ফিল, সিক, স্মেল, ওয়ে, কনস্টিটিউট, রিপ্রেজেন্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলাকে মুখস্থ করবা, আবার ছন্দও করে দেয়। তো কি দরকার আছে এগুলো মুখস্থ করার? কারণ পরীক্ষায় তো তোমাকে সেন্টেন্স দিয়েই দিবে। তুমি যদি মিলাই ফেলতে পারো যেখানে কমপ্লিমেন্ট, তাহলে তো বুঝতেই পারবা যেটা লিঙ্কিং ভার্ব। আলাদা করে এগুলো মুখস্থ করার দরকার আছে? সে ফর এক্সাম্পল হানি টেস্ট সুইট, হানি আর সুইট কি কমপ্লিমেন্ট কিনা? বলো। হ্যাঁ। জি ভাইয়া। টেস্ট কি? জি। লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, এই যে ম্যাড আর হি একই জিনিস কিনা? সেম। অবশ্যই। তাহলে এটা লিঙ্কিং ভার্ব। আবার এখানে দেখো আই ফিল সরি ফর হিম, তাহলে সরি কে? আমি না। তাহলে ফিল কি? লিঙ্কিং ভার্ব। মাই ব্যাগ ওয়ে 45 কেজি, 45 কেজি কে? আমার ব্যাগটাই তো। তাহলে ওয়ে কি? লিঙ্কিং ভার্ব। তাহলে এগুলা কি মুখস্থ করার প্রয়োজন আছে? তুমি যদি টেকনিক বুঝো No. ওখানে মুখস্থ করার দরকার নেই। এখন চলে আসো হি বিকেম এ পলিটিশিয়ান, এখানে বিকেমটা কি? তো দেখো হি এবং পলিটিশিয়ান যেহেতু সেম কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। Linking verb. এরপর দেখো কোপুলেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব এন্ড কগনেট ভার্ব। এগুলো থেকে অ্যাডমিশন টেস্টে খুব একটা কোশ্চেন আসে না, বাট তারপরও কনসেপ্টটা বুঝো। কোপুলেটিভ যেটা, আর এই যে আমরা লিঙ্কিং ভার্ব যেটা বলছি সেম জিনিস, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, তাহলে কমপ্লিমেন্ট হইলো, এই জন্য এটা কোপুলেটিভ। কোপুলেটিভ আর লিঙ্কিং ভার্ব, Went. ঠিক আছে। ফ্যাক্টিটিভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার একটা আকাঙ্ক্ষা থেকে যায়। একটা বাক্যের তিনটা যোগ্যতা আমরা পড়ছি না? আকাঙ্ক্ষা, আসক্তি, আরেকটা কি? যোগ্যতা। যোগ্যতা, আসক্তি। যোগ্যতা আসক্তি না কিন্তু, আসক্তি। ঠিক আছে। তো এই যে ফ্যাক্টিটিভ বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায়, যেমন ধরো আমি এখানে ফুল স্টপ দিয়ে দিলাম, দে ইলেক্টেড হিম। এখন তুমি বলবো যে ভাই কি ইলেক্ট করছে, কি হিসেবে ইলেক্ট করছে, তাই না? একটা ইয়ে থাকে না? তো এই জন্য যখন তুমি বলবো দে ইলেক্টেড, আমি বলবো যখন যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তখন গিয়ে তোমার মনে শান্তি হবে। তো এই যেই সকল ভার্বের অবজেক্ট পাওয়ার পরও সে তার অর্থটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, স্টিল তার অন্য কারো দরকার হয়, দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কথা বুঝে গেছে? এবং এই এক্সাম্পলটাই পরীক্ষায় বেশি আসে, যদি আসে আর কি। আর কগনেট ভার্ব হচ্ছে যেটা তোমার একই ধাতু থেকে উৎপন্ন হয়, এরকম আমরা পড়ছিলাম না যে সমধাতুজ, মনে আছে? খুব ঘুমিয়েছি, খুব জি মার ভাইয়া। মেরেছি, এরকম টাইপ। তো দেখো যে ড্রিম টু ড্রিম, তাহলে একই জিনিস থেকে উৎপন্ন না? তো এই জিনিসটাকে বলা হয় কগনেট। আই গেস ক্লিয়ার? এখন দেখো গ্রুপ ভার্বস। তো গ্রুপ ভার্বস এবং ফ্রেজাল ভার্বস এটা হচ্ছে ভোকাবুলারি কন্টেন্ট, বাট আমি ভার্বের মধ্যে তোমাদেরকে হিন্টস দেওয়ার জন্য নিয়ে আসছি। দেখো টেক আফটার মানে কি? রিসেম্বল হওয়া বা অনুরূপ হওয়া। মতো ঠিক আছে, অনুরূপ হওয়া। অনেকেই টেক আফটার মানে ভাবে যে দেখাশোনা করা, ওটা হচ্ছে লুক আফটার। ঠিক আছে, তো লুক আফটার মানে দেখাশোনা করা। তো এই যে দেখো শি টেকস আফটার হার মাদার, এই যে টেকস আফটার, এটা কি হবে? সে তার মায়ের মতো অনুরূপ হয়েছে, তার নাকটা দেখতে তার মায়ের মতো, তার চোখগুলো দেখতে তার মায়ের মতো, বলি না আমরা পিচ্চি বাবু হলে, এটা আর কি। নেক্সট ওয়ান, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আগে বুঝো যে পজিটিভ ভার্ব জিনিসটা কি। যেমন ইট মানে কি? খাওয়া। ফিড মানে খাওয়ানো, তো দিস ইজ দি পজিটিভ। সি মানে দেখা, কিন্তু শো হচ্ছে পজিটিভ। লার্ন মানে শেখা, কিন্তু টিচ, এই যে আমি শেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে পজিটিভ। রাইজ হচ্ছে ওঠা, রেইজ হচ্ছে পজিটিভ। সিট বসাস, সিট হচ্ছে কি মানে সিট সেট এনিথিং। তো এরকম এগুলা কি অ্যাডমিশনে আসে না? অ্যাডমিশনে আসা হচ্ছে এই পাঁচটা থেকে, লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। এই যে পজিটিভ ভার্বগুলো আছে এগুলার ইউজেস থেকে আসে। ওকে, এখন দেখো
এইটার টেকনিকটা এখানে দেওয়া আছে। লেটের পরে ব্যক্তিবাচক আসুক বা বস্তুবাচক আসুক, অলওয়েজ ভার্বের বেস ফর্ম বা V1। মেকের পরে ব্যক্তিবাচক আসলে তোমার ভার্বের বেস ফর্ম বা V1। হ্যাবের পরে ব্যক্তিবাচক আসলে ভার্বের বেস ফর্ম বা V1। তাহলে দেখো, লেটের পরে মানে আমরা যেটা দেখলাম যে ব্যক্তিবাচক যেখানেই আছে ম্যাক্সিমাম সব জায়গাতেই বেস ফর্ম বসে, আর হেল্পের ক্ষেত্রে তোমার ইনফিনিটিভটাও বসতে পারে, বাট ব্যক্তিবাচকের সবগুলোর ক্ষেত্রে কি বসে? বেস ফর্মটাই বসে, বুঝছো? কিন্তু যদি বস্তুবাচক চলে আসে তখন দেখো হ্যাভের ক্ষেত্রে সেটা V3 ফর্ম নেয়, এবং গেটের ক্ষেত্রে অলওয়েজ ইনফিনিটিভ নেয়, সেটা ব্যক্তিবাচকের ক্ষেত্রেও। তো আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করে দিই। ব্যক্তিবাচক সবগুলার ক্ষেত্রেই তোমার বেস ফর্ম, শুধুমাত্র গেটের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্ম এবং হেল্পের ক্ষেত্রে ইনফিনিটিভ ফর্মও হতে পারে, দ্যাটস ইট। আর হ্যাবের পরে যদি বস্তুবাচক আসে তখন সেটা হচ্ছে V3। মনে থাকবে না এভাবে? বলো, যেভাবে বললাম। জি ভাইয়া। এখন দেখো, আই ডোন্ট লেট মাই কিডস, তো লেটের পরে ব্যক্তিবাচক আসছে, তাহলে কি হবে? V1 বেস ফর্ম, তাহলে কি হবে? ওয়াচই হবে। ওয়াচ হবে। দ্য টিচার মেড অল দ্য স্টুডেন্টস, তো মেড মানে মেক, মেক থেকে আসছে, অল দ্য স্টুডেন্টস মানে ব্যক্তিবাচক, তাহলে কি হবে? বেস ফর্ম কি হবে? রিরাইট। রিরাইট। Right. আই উইল হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট, তাহলে এটাও ব্যক্তিবাচক, হ্যাভের পরে ব্যক্তিবাচক আসলে কি হবে? বেস ফর্ম Right. অলি। এরপর দেখো, আই এম গোয়িং টু হ্যাভ মাই হাউস, এই যে হ্যাভের পরে বস্তুবাচক আসছে, বস্তুবাচক আসলে কি হয় বলছি? ভি V3. পেইন্টেড, পেইন্টেড টুমরো। এখন এটা কেন হয় পেইন্টেড টুমরো? এই যে হাউস কি নিজে নিজে পেইন্ট হইতে পারে? অন্যকে দিয়ে পেইন্ট করায় নিবা না? তাহলে করায় নিলে, অন্যকে দিয়ে করে নিলে কোন ভয়েস? বলো। Passive. প্যাসিভ ভয়েস। Passive তো voice. প্যাসিভ ভয়েসে কি বসে? পাস্ট পার্টিসিপল বা V3। দ্যাটস ওই সেন্সটা মেক করে। এরপর দেখো, গট বা গেট থেকে আসছে, গেটের ক্ষেত্রে ইনফিনিটিভ বসে, তাহলে টু ট্রাই। এবং হেল্পের ক্ষেত্রে তোমার বেস ফর্মও বসে, ক্যারিও দিতে পারো, টু ক্যারিও দিতে পারো, যেটা অপশনে থাকে, যে অনুযায়ী কোশ্চেন দিছি সেই প্যাটার্ন। তো এই জায়গাটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন চলে আসো ফর এবং সিন্সের ব্যবহার। তো ফর হচ্ছে তোমার ডিউরেশন অফ টাইম বোঝায়, সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝায়। সো এই যে দেখো, সাদিয়া তাসনিমের বাসায় কলিং বেলও আছে। তার তারপর দেখো যে ফর, ফরের অর্থ কি? ফরের অর্থ হচ্ছে তোমার ধরে বা যাবত। সিন্সের অর্থ কি? থেকে। তো এখন তুমি চলে আসো, যদি অর্থটা বোঝো, যেটা পিচ্চি বাচ্চারাও বোঝে, সেটা দিয়ে এই কোশ্চেনগুলো সলভ করা যায়। হি হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 5 ইয়ার্স, তাহলে 5,000 বছর ধরে বা যাবত বসবাস করে, নাকি 5,000 বছর থেকে বসবাস করে? কি হবে? ধরে। যাবত বা ধরে, তাহলে হবে ফর 5 ইয়ার্স। হি হ্যাভ বিন লিভড হেয়ার ড্যাশ 2020, সে 2020 সাল থেকে বসবাস করে, নাকি ধরে যাবত বসবাস করে? থেকে। থেকে, তাহলে এখানে দিবা সেন্স। তো এই যে অর্থটা দিয়ে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারো। আর এমনিতে দেখো, এটা হচ্ছে একটা ডিউরেশন অফ টাইম 5 বছর, তাই ফর। আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম, দ্যাটস, এটা হচ্ছে সেন্স। এখন দেখো, সকাল থেকে না সকাল যাবত? থেকে। থেকে। সোমবার থেকে, 7টা থেকে, 2001 থেকে। আবার দেখো, এক সপ্তাহ থেকে না যাবত বা ধরে? ধরে যাব। ধরে, ফর। 1 বছর ধরে, 2 ঘন্টা ধরে, 10 দিন ধরে, এরকম আর কি। নেক্সট ওয়ান, সিন্স যে শব্দটা আমরা দেখলাম, এটা কিন্তু কনজাংশন হিসেবে ইউজ হইতে পারে। কনজাংশন হিসেবে যখন ইউজ হয় তখন সে দুইটা আলাদা ক্লজ বা দুইটা আলাদা সেন্টেন্সকে দুই পাশে সে কানেক্ট করে। এখন তার শুরুর অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, মোট কথা হচ্ছে যদি প্রেজেন্ট থাকে, তখন পরের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। ইট ইজ 10 years সিন্স আই স হিম। ইট হ্যাজ বিন 10 years সিন্স আই স হিম, অলওয়েজ পাস্ট টেন্স। প্রেজেন্টে থাকলেই পাস্ট টেন্স, সেটা পারফেক্ট হোক বা ইনডিফিনিট হোক। আর যদি শুরুতেই পাস্ট টেন্স থাকে, পরে গিয়ে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে ইট ওয়াজ 10 years সিন্স আই হ্যাড had seen. সিন। ওকে। অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলসটা তোমরা সবাই জানো, শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে হি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নিউ এভরিথিং। ঠিক আছে? আর যদি থাকে পাস্ট ইনডিফিনিট শুরুতে টকড, তখন পরে হয়ে যাবে গিয়ে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড নোন। Known.
আচ্ছা, আর বি ভার্ব থাকলে অলওয়েজ ওয়ার বসে, এটা আমরা সবাই জানি বেসিক, where এখানে আর সময় দেব না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা প্রচুর ভুল করো। মনে রাখবা, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অলওয়েজ ইনফিনিটিভ বসে, কোনো কথা হবে না। ইট ইজ টাইম টু গো দেয়ার। কিন্তু যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট চলে আসে, আবারও বলতেছি, যদি সাবজেক্ট চলে আসে তখন কিন্তু তোমাকে V2 করতে হবে বা পাস্ট করতে হবে, শুধুমাত্র পাস্ট, V3ও না, শুধু পাস্ট। কখন? যদি ইট ইজ টাইম হাই টাইমের পরে সাবজেক্টটা চলে আসে। আবারও বলতেছি, যদি সাবজেক্টটা চলে আসে তাইলে ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট চলে আসছে, তাহলে কি হবে? One. went 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 there there, অন্য কিছু দেওয়ার সুযোগই নাই। আর যদি সাবজেক্ট টাবজেক্ট কিছু না থাকে তাহলে চোখ বন্ধ করে ইনফিনিটিভ। নেক্সট ওয়ান, উইশ, পাস্ট ইনডিফিনিট, এরপরে বিভার্ব হিসাবে ওয়ার বসে আর কি, উইশের পরে, হোপের পরে এনি টেন্স হতে পারে, লিস্টের সাথে অলওয়েজ শুড বসে, এটা আমরা মনে রাখবো, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। উড দ্যাটের পরে কুড বসে, ঠিক আছে? তো এখানে দেখো, আই উইশ আই ড্যাশ এ কিং, তাহলে কি আমি হতাম ওয়ার, I were আই উইশ আই ড্যাশ দ্য Were. পোর, যেহেতু মেইন ভার্ব আসছে Oh. বিভার্ব না, তাহলে হবে কি পাস্ট টেন্স, helped হেল্পড। তারপর দেখো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ড্যাশ ফেল ইন দ্য অ্যাডমিশন টেস্ট, কি হবে? should fail in the Should should fail in fail the admission test. তারপর উড দ্যাট আই কুড গো টু বালি, I could they were likely to study 2 plus V1। সো এই হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো। এখন চলে আসো ইউজ টু রুলসটা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, এটাও প্রচুর ভুল করো তোমরা। আমি একবার টেলিগ্রাম চ্যানেলে আমাদের রিফাত মাহমুদ অফিসিয়াল যেটা, সেখানে কুইজ দিছিলাম, তোমাদের ম্যাক্সিমাম সবাই এটা ভুল করছে। মানে ও, শুধু এটা না তো, তোমাদের আরো কিছু কুইজ দিলাম না, গতদিন একটা ট্যাগ কোশ্চেন দিছিলাম, সেটাতে কত পার্সেন্ট কারেক্ট অ্যান্সার জানো? সেটাতে তোমার কারেক্ট অ্যান্সার হয়েছে 41%, আর বাদ বাকি 59% হচ্ছে ভুল উত্তর। জাস্ট কি ছিল, হি হ্যাজ সাম প্রবলেমস, এটা ট্যাগ কোশ্চেন কি। তোমাদেরকে এরকম মাঝে মধ্যে বিভিন্ন ধরনের এমসিকিউ দিয়ে আমি জাস্ট একটু হিন্টস দেই যে তুমি এখনো প্রিপেয়ার্ড হও নাই, ঠিক আছে? আবার ওই যে এর আগে যেটা দিছিলাম, এই যে ইউজ টুর ক্ষেত্রে, এই যে সুগার ইজ ইউজ টু ড্যাশ টি বা উড ইজ ইউজ টু ড্যাশ টি, এটা অনেকেই মেকিং দিছে, কিন্তু এটা হবে মেক টি টেবিল বা মেক টি। এখন দেখো রুলসটা কি বলে। ইউজ টুর যে রুলসটা, এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, যেটার অর্থ কি? অভ্যস্ত, ঠিক আছে? এখন যদি ইউজ টু মডেল অক্সিলারি হয়, অভ্যস্ত বোঝায়, তখন এরপরে অলওয়েজ ভার্বের বেস ফ্রম বা V1 বসে। বাট যদি এর আগে এম ইজ আর, ওয়াজ আর, গেট গট এই শব্দগুলো চলে আসে, তখন ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আই ইউজ টু ড্যাশ দেয়ার, তাহলে কি হবে? আই ইউজ টু গো দেয়ার, বেস ফ্রম। আই go there এম ইউজ টু ড্যাশ দেয়ার, তাহলে এটা কি হবে? going there গোয়িং going দেয়ার। আই গট ইউজ টু ড্যাশ ইংলিশ, এটা কি হবে? টিচিং ইংলিশ। teaching কারণ English এই সবগুলোই আমার অভ্যাস বুঝাইছে এবং অভ্যস্ত বুঝাইছে, তাই এটা মডেল অক্সিলারি। কিন্তু উড ইজ ইউজ টু ড্যাশ টেবিল, এখন বলবা যে ভাই এখানে তো ইজ আছে, ইউজ টু আছে, তাহলে মেকিং টেবিল, বাট না, উডের এখানে এটা অভ্যাসই বুঝায় নাই। উডের কি অভ্যাস টেবিল তৈরি করা? তাহলে তো এটা মডেল অক্সিলারি না, এটা জাস্ট নর্মাল একটা ভার্ব। ইউজ শব্দের অর্থ কি? ব্যবহৃত হয়। তো এই যে ওই ভার্বটা, তাহলে টু এর পরে ভার্বের বেস ফ্রম না, V1, টু এর পরে ভার্বের বেস ফ্রম, সেই রুলস অনুযায়ী হবে মেক টেবিল, মেক টি। বুঝছো সবাই? জি ভাইয়া আচ্ছা, তারপর দেখো, ক্যানট হেল্প, ক্যানট বাটের পরে ভার্বের সাথে আইএনজি, আর বাটের পরে V1, মানে হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, তার মানে হবে লাফিং, আর বাটের পরে হচ্ছে V1, তাহলে গো দেয়ার। go তারপরে এই যে কিছু জিরান্ড, এগুলো থেকে ডিরেক্টলি পরীক্ষা কোশ্চেন আসে, যেমন উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টম টু, গেট গট ইউজ টু, ওর্থ ওয়াইল, তারপরে মাইন্ড, ফিল লাইক, এগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা জিরান্ড বসে। তাহলে দেখো, আই স্টাডিড হার্ড উইথ এ ভিউ টু ড্যাশ ইন দ্য এক্সাম, কি হবে? passing passing পাসিং। তারপর আই এম অ্যাকাস্টম টু ড্যাশ টি, রটি, টেকিং। taking 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 তারপর দ্য মুভি roti. ইজ ওর্থ ওয়াচিং। watching Watching. তারপরে হোয়াইল রিডিং আই রিমেম্বার্ড হার। তোমরা কি এরকম করো ছেলেরা? হ্যাঁ, বলো ছেলেরা কি এরকম করো কিনা? যাই হোক, এরকম করলেও করা যাবে না, তাহলে কিন্তু অ্যাডমিশনে রেজাল্ট ভালো আসবে না। উড ইউ মাইন্ড ড্যাশ দ্য পেন টু মি, তাহলে গিভিং। giving giving আই ফিল লাইক গোয়িং টু দ্য বিচ। going going
বিফোর অ্যান্ড আফটার রুলস। তো বিফোর শব্দের অর্থ কি? আগে না? আগে, আফটার শব্দের অর্থ কি? পরে। পরে। তো পরে। আমাদের প্যাচ কি নিয়ে? বি3 বা পাস্ট পার্টিসিপল কোথায় বসে? তো মনে রাখবা বিফোর শব্দের অর্থ আগে, পাস্ট পার্টিসিপলও আগে। বোঝা গেছে? আফটার শব্দের অর্থও পরে, পাস্ট পার্টিসিপলও পরে। আর কি ভুল হবে? ভাই একটু আরেকবার না ভাই, রিপিট করলে এই ভালো হয়। সহজ বিফোর কিছু শব্দের ভাই অর্থ কি? কেউ বিফোর বলবে না শব্দের ভাই। অর্থ হচ্ছে আগে, তাই পাস্ট পার্টিসিপলও আগে। আফটার শব্দের অর্থ পরে, তাই পাস্ট পার্টিসিপলও পরে। শেষ। ও আচ্ছা, হুম। তো দেখো হি হ্যাড রিচড স্কুল বিফোর দ্য বেল র্যাং, তাহলে এখানে দেখো পাস্ট আগে চলে গেছে, এই পাশে হবে কি? পারফেক্ট চলে গেছে, তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট, Rank. র্যাং। হি হ্যাড হি রিচড স্কুল আফটার দ্য বেল হ্যাড রাং। আর ঠিক আছে, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V2। রাং। নেক্সট ওয়ান, বাই দ্য টাইম। এই রুলসটা থেকে ইদানিং অ্যাডমিশনে বেশি কোশ্চেন আসতেছে। তো মনে রাখবা বাই দ্য টার্মের আগে যদি ফিউচার পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আবারও বলতেছি, আগে যদি ফিউচার পারফেক্ট থাকে তাহলে পরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা পরীক্ষায় বেশি আসে যে আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক বাই দ্য টাইম হি, কি হবে? অ্যারাইভস। থার্ড পারসন অ্যারাইভস। সিঙ্গুলার, তাই অ্যারাইভস। আর আই হ্যাড কমপ্লিটেড যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরে হবে গিয়ে পাস্ট ইনডিফিনিট, তাহলে হবে অ্যারাইভড। তো এই যে এটা বেশি আসে প্রথমটা। তারপর দেখো ফিউচার। নো সুনার, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, এগুলা কি বলতো? এগুলা পার্টস অফ স্পিচ কি? Adverb. অ্যাডভার্ব। আর এগুলা যখন কোন একটা সেন্টেন্সের শুরুতে থাকে, নো সুনার, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, তখন সেটা গ্রামারের কোন টপিক? দেখি পারো কিনা। হুম, গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স। হুম হুম, এটাকে বলা হয় Parts of ইনভার্সন। speech. ঠিক আছে, Parts ইনভার্সন of বলে। inversion. ইনভার্সন নাম শুনছো? You শুনছি were যে সেই ইনভার্সনের শর্ত হচ্ছে যে শুরুতে অ্যাডভার্ব দিয়ে শুরু হতে হবে। তো দেখো নো সুনার পরে মনে রাখবা পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে পাস্ট লাস্টে গিয়ে পাস্ট ইনডিফিনিট, এবং নো সুনার সাথে দেন বসে, বাকি সবগুলোর সাথে ওয়েন বসে। এখন নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এখানে দেখো তো এই যে হেড কেন আগে আসছে? এটা অক্সিলারি ভার্ব না? এটা আগে কেন চলে আসছে? সিন তো মেইন ভার্ব। এটাকেই বলে ইনভার্সন। অক্সিলারি ভার্বটা আগে চলে আসে মেইন ভার্বের। নো সুনার হ্যাড দ্য থিপ মানে সাবজেক্টের আগে চলে আসে ভার্ব। সাবজেক্ট এখানে, ভার্ব অক্সিলারি ভার্ব এখানে, এটাকেই বলা হয় ইনভার্সন। তো দেখো হার্ডলি হ্যাড হি রিচড, রিচড। আবার নো সুনার হ্যাড দ্য থিপ সিন দেন হি ran away, ran away। left. সো এটা আর কি when the train left। preferred to এর রোজটা দেখো, অলওয়েজ বেস ফ্রম, প্রিফার টু, ডু ইট, ওয়াকিং টু, রানিং। এটা কি প্যারালেলিজম করার জন্য ওয়াকিং টু রানিং প্রিফারের জন্য। নেক্সট ওয়ান, অ্যাডভার্বস। সো অ্যাডভার্ব ইউজুয়ালি কিসের কাজ করে বলো তো? ভার্বকে মডিফাই করে। ভার্বকে মডিফাই করে, বাট এটা জাস্ট নট অনলি ভার্বকে মডিফাই করে, এটা অন্যান্য পার্টস অফ স্পিচ যেগুলো আছে সেগুলোকে মডিফাই করে, এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। অর্থাৎ নাউন প্রোনাউন বাদে বাকি সবকিছুকেই সে মডিফাই করতে পারে, এটা হচ্ছে অ্যাডভার্বের বিশেষত্ব। এখন দেখো এই যেখানে নোটটা দেওয়া আছে, অ্যাডভার্ব মডিফাইজ রেস্ট আদার্স এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন। সে ফর এক্সাম্পল হি রাইটস কুইকলি, এখানে রাইটসটা কি? ভার্ব। কুইকলি কি? অ্যাডভার্ব। তাহলে কুইকলি রাইটস কে মডিফাই করতেছে। তো এখানে দেখো অ্যাডভার্ব যেটা কিনা ভার্বকে মডিফাই ভার্বকে মডিফাই করে। করে। হি ইজ ভেরি গুড, এখানে গুড কি? অ্যাডজেক্টিভ। Adjective. ভেরি কি? অ্যাডভার্ব। Adverb. এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কাকে মডিফাই করলো? অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ। মডিফাই করে। হি ওয়ার্কস ভেরি ওয়েল, এখানে ওয়েল কি? Position. হুম, Position. অ্যাডজেক্টিভ। ওয়েল নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। ওয়েল কিভাবে অ্যাডজেক্টিভ হয়? হি ওয়েল না ওয়ার্কস ওয়েল? ওয়ার্কস বলো, ওয়েল। ওয়ার্কস কে যদি ওয়েল মডিফাই করে, ওয়েল কি? এটা তো অ্যাডভার্ব না? অ্যাডভার্ব। তো এখানে তাহলে ভেরি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ভেরিও অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। ওকে, ও হি ও ও আবার কি?
হি হ্যাজ কাম জাস্ট বিফোর 10। তো এই বিফোর কি বলো? প্রিপোজিশন প্রেপোজিশন। তো জাস্ট কি হবে? অ্যাডভার্ব অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব প্রিপোজিশনটা মডিফাই করে। কেউ মডিফাই করে। গুড। হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড, সেখানে হোপফুলি কি? এটাও অ্যাডভার্ব, এবং Adverb. হোল সেন্টেন্সকেই মডিফাই করতেছে, এই পুরো সেন্টেন্সটাকে। মডিফাই করে। সো এই জায়গাটা সবাই ক্লিয়ার হইছো যে অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে বাদ বাকি সবকেই সে মডিফাই করতে পারে। ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, প্রিপোজিশনকে, হোল সেন্টেন্স সবকিছুকেই। নেক্সট চলে আসো যে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব জায়গা বা প্লেস নির্দেশ করতে পারে। আই ওয়েন্ট টু দ্য ক্যাম্পাস, দ্যাট মিনস এটা হচ্ছে ওই প্লেস নির্দেশ করতেছে। আই উইল কাম টুমরো, টাইম নির্দেশ করতেছে। ম্যানার প্রকাশ করতেছে, হি বিহেভস জেন্টলি। তারপরে ডিগ্রি প্রকাশ করতেছে, হি ইজ ভেরি মাচ ক্লেভার। তারপর ধরো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিও হইতে পারে, যেমন তোমার যেটা বারবার হইতেছে ওরকম কিছু যদি বোঝায় তখন সেটা ফ্রিকোয়েন্সি হয়। আচ্ছা, এখন চলে আসো যে এই যে আমরা এখানে মেইনলি প্লেস, টাইম, ম্যানার, ডিগ্রি পড়লাম, বাট একটা সেন্টেন্স যেমন হি ওয়ার্কস সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস এভরিডে, এই একটা সেন্টেন্সের মধ্যে দেখো তিনটা অ্যাডভার্ব আছে। প্রথমটা কি? সিনসিয়ারলি, এটা কি হবে? ম্যানার। এরপরে অ্যাট হিজ অফিস, এটা কি হবে? প্লেস, অ্যাডভার্ব প্লেস প্লেস। এভরিডে হচ্ছে Place. টাইম। তো যখন এরকম এমপিটি থাকবে Time. তোমার ম্যানার, প্লেস এন্ড টাইম, তখন শুরুতে ম্যানার বসতে হবে, তারপরে প্লেস, তারপরে টাইম। এই যে এমপিটি রুলটা মেনটেন করতে হবে। তুমি বলতে পারো না যে হি ওয়ার্কস এট হিজ অফিস এভরিডে সিনসিয়ারলি, এটা বললে কিন্তু ভুল। তোমাকে সিনসিয়ারলি আগে দিতে হবে, তারপর এট হিজ অফিস, এন্ড তারপর এভরিডে, এভাবে লিখতে হবে। তারপর দেখো, আমরা এতদিন পর্যন্ত পড়ছি যে কোন একটা শব্দের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়, বাট এটা কিন্তু ভুল কথা। নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা অ্যাডভার্ব থাকে না। যেমন উইক, হোম, ফ্রেন্ড, এগুলো কি নাউন না? এর সাথে যদি অ্যালয় যুক্ত করো, যেমন উইকলি, হোমলি, নাউনলি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ নির্দেশ করে। ঠিক আছে? যেমন হি ইজ ফ্রেন্ডলি, এটা তার গুণাবলী, দ্যাট মিনস এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। আবার ধরো হোমলি, এটা অ্যাডজেক্টিভ। তো তাহলে অ্যাডভার্ব হয় কোনটা? যখন কোন একটা শব্দ অ্যাডজেক্টিভ এবং তার সাথে গিয়ে অ্যালয় যুক্ত হয়েছে তখন গিয়ে সেটা অ্যাডভার্ব হয়। যেমন কুইক, এটা কি অ্যাডজেক্টিভ না? স্লো, অ্যাডজেক্টিভ না? এর সাথে যদি অ্যালয় যুক্ত হয়, যেমন কুইকলি, স্লোলি, তখন গিয়ে সেটা তোমার হয়ে যাবে হচ্ছে অ্যাডভার্ব। মনে থাকে যেন। এখন চলে আসো, যে কিছু শব্দ আছে যেমন সো, সুন, ভেরি, অফেন, ফাস্ট, রেদার, ওয়েল, দেন, টু, সেলডম, এগুলো ইউজুয়ালি তোমার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। বাট দ্যাট ডাজেন্ট মিন যে অলওয়েজই এগুলো অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো অনেক সময় কনজাংশন হিসেবে ইউজ হতে পারে। আচ্ছা, সো এই কোশ্চেনটা অ্যান্সার করো দেখি। হুইচ অফ দ্য ফলোইং ডাজ অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি অ্যান্সার? অল অফ দিস অল অফ দিস, কেননা হোয়েন অ্যান্সার করে টাইম দিয়ে, হোয়ার অ্যান্সার করে প্লেস দিয়ে, হাউ অ্যান্সার করে ম্যানার দিয়ে। সো অল অফ দিস, এটা কি হবে বলো তো? গুড না, ইমাজিন, তাই এখানে না ওয়েল হওয়ার কথা। Badly. Badly. এটা সঠিক উত্তর হচ্ছে ব্যাডলি। দেখো, হি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট, তুমি এখানে কাকে বসাবা? যেটা এই ডিডকে মডিফাই করবে, তাহলে কাকে বসাবা? অ্যাডভার্ব বসাবো। অ্যাডভার্ব। ইমাজিনেটিভ কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। গুড Adjective. কি অ্যাডজেক্টিভ, ব্যাড কি অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? ব্যাডলি। এটাই একমাত্র এখানে। Badly. নেক্সট ওয়ান, আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? এ নাম্বার হবে। রাইট, A number. এ ফ্রেন্ডলি ওয়ে, এটা হবে অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, বিহেভ কে মডিফাই। তারপর দেখো, অলদো হি ফেল্ট ভেরি ড্যাশ, হি স্মাইলড ড্যাশ, কি হবে? এখানে ডি হবে নাম্বার। D হবে। তোমার এই যে হাংরি, Hungry. ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? ভেরি হাংরি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে।
ইস আচ্ছা, হি হাংরি না ফেল্ট হাংরি, এটাও অ্যাডভার্ব, ফেল এটাও অ্যাডভার্ব, ঠিক আছে। হাংরি, তো এখানে দেখো তোমার হাংরি হবে, আর স্মাইলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এটাও অ্যাডভার্ব লাগবে, তাই হবে ইন এ ফ্রেন্ডলি ম্যানার। নেক্সট ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ টু এর সাথে টু বসে, টু এর সাথে টু বসে, এটা মনে রাখবা, তাইলে হবে ইজ টু উইক টু ওয়াক, টু ওয়ার্ক আই এম To ড্যাশ work, টু টক টু ইউ, তাহলে কি হবে? too busy, Too busy. টু টক টু ইউ। এটা হচ্ছে আমার সাথে প্রায় ঘটে যখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো। তারপর চলে আসো, দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ উইক টু গেট আউট অফ বেড, তাহলে কি হবে? টু উইক। তো too weak, Don't worry, English language skills are not dash difficult to master. very Too difficult to difficult. master. ঠিক আছে? A 17 years old is not dash to vote in an election. তো এটা কি হবে, উত্তর করো তো। Old enough. Old enough. A 17 years old is not old enough. ঠিক আছে, old enough to vote in an election. তারপরটা দেখো, my friend hardly works in the afternoon, সেখানে hardly দ্বারা কি বোঝানো হয়েছে? Almost করেই না, or অলমোস্ট not? নেভার। Almost never. Or not. এটা বলো তো, চুজ দ্য কারেক্ট ওয়ান। সি নাম্বার হবে ভাইয়া। Have you ever been to Have you Kolkata? ever Number. been to Kolkata? Right. আচ্ছা, এখন চলে আসো প্রেপোজিশন। সো প্রেপোজিশন কথাটার মানে কি, যে প্রি যোগ পজিশন, এটা কি মিন করে অ্যাকচুয়ালি, যে তোমার পজিশন মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে যেটা বসে, ঠিক আছে। তো প্রিপোজিশন হতে হলে অবশ্যই তারপরে নাউন প্রোনাউন থাকতে হবে, মাস্ট। যদি সেটা না থাকে তখন আর সেটাকে আমরা প্রিপোজিশন বলতে পারবো না। কিন্তু এটা অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র অন্যগুলোর ক্ষেত্রে, এই যে ফর এবং ফ্রম এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। অনেক সময় ফর ফ্রম এর যদি থাকে তাহলে সেটা প্রিপোজিশন হয়, এরপরে নাউন প্রোনাউন না থাকা সত্ত্বেও, এটা একটু ব্যতিক্রম। এমনিতে জানবা যে অবশ্যই প্রিপোজিশন হতে গেলে তারপরে অবশ্যই নাউন প্রোনাউন থাকতে হবে। তো এই যে রিগার্ডিং, ফলোইং, অ্যাকসেপ্ট, এগুলোও প্রিপোজিশনের মধ্যে পড়ে, এই দুইটা এক্সেপশন, আর বাকিগুলো তো এমনিতেই জানো। সো দেখো, হি সেট অন দ্য টেবিল, এই অন কি, এটা একটা প্রিপোজিশন। শি লুকড এট মি, তাহলে এট কি হবে, প্রিপোজিশন। তারপর দেখো, দ্য সান হ্যাজ গন ডাউন, এই ডাউন কি হবে, Preposition. এটা প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এরপরে কি নাউন প্রোনাউন আছে, নাই, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে। এই জন্য এই কোশ্চেন গুলো আসে পরীক্ষায়। তারপর দেখো ইন্টারজেকশন, এলাস, হুররে, ওয়াও, হি, পি, এগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেখানে মনের আকস্মিক অনুভূতি প্রকাশ পায়, গ্রিটিংস, জয়, অ্যাপ্রুভাল, সারপ্রাইজ, গ্রিফ, পেইন, এগুলো আর কি। তারপর চলে আসো, এটা থেকে পরীক্ষায় খুব কম কোশ্চেন হয়। সো কনজাংশনে চলে আসো, কনজাংশনের কাজ কি বলতো? কনজাংশন হচ্ছে জয়েন করে দুইটা আলাদা ক্লজ বা দুইটা আলাদা সেন্টেন্সকে, যেমন এগুলো and, as, if, but, or, both, because, lest, before, after, yet, then, unless, although, etc. এগুলো হচ্ছে কনজাংশন, যেগুলো দুইটা আলাদা ক্লজ বা দুইটা আলাদা সেন্টেন্সকে কানেক্ট করে। So আমরা যদি এখানে দেখি, he stood before me, এখানে বিফোরটা কি, এটা এখানে প্রিপোজিশন, ইটস নট এ কনজাংশন। দেখো এটা প্রিপোজিশন, কারণ তারপরে দেখো একটা শব্দ আছে যেটা নাউন প্রোনাউন, Preposition. কিন্তু পরেরটা দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা একটা সেন্টেন্স, দ্য ডক্টর কেম, এটা আরেকটা সেন্টেন্স, দুইটা আলাদা ভার্বও আছে, এটা ধরো একটা ভার্ব, এখানে ডাইড, এটা একটা ভার্ব, এই দুইটাকে কানেক্ট করছে বিফোর, এটা কিন্তু আর প্রিপোজিশন না, এটা এখন কনজাংশন, বুঝতে পারছো? আবার এখানেও এটা প্রিপোজিশন। ওই দেখো হিসাম আবার কি করছে, আচ্ছা সমস্যা নাই। তারপর চলে আসো, এইটা লাস্ট টপিক আমাদের, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা কি মিন করে? দেখো, দেয়ার ওয়াজ মানে একই ওয়ার্ড none কিন্তু but shed tears, এইখানে বাটের একটা পার্টস অফ স্পিচ, ইউ আর বাটের চাইল্ড, এটা একটা পার্টস অফ স্পিচ, নান বাট
তারপরে হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাট মি নো বাটস। তো সবগুলোর ক্ষেত্রে দেখো বাট আছে, কিন্তু পার্টস অফ স্পিচ এক একবার এক একটা। আমরা লাস্ট থেকে শুরু করি। বাট মি নো বাটস, এটার পার্টস অফ স্পিচ কি বলো? নাউন না? এটা হচ্ছে নাউন, কারণ দেখো তার আগে ডিটারমিনার আছে নো, এবং এটার সাথে এস যুক্ত হয়েছে। এস বাই এস ভার্ব ছাড়া কিসের সাথে যুক্ত হইতে পারে বলো? নাউনের সাথে। নাউনের সাথে যুক্ত হইতে পারে। তারপর দেখো বাট মি নো বাটস, এটা কি হবে? এই যে ভার্ব। এটা হচ্ছে এখানে ভার্ব, কারণ অন্য কোনো ভার্ব এই সেন্টেন্সে নাই, দ্যাট মিনস এটা হচ্ছে ভার্ব। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাটটা কি? তো কি অর্থ দিচ্ছে? কিন্তু। কিন্তু যখন হয় তখন সেটা কি হিসেবে কাজ করে? কনজাংশন। 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 নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। এখানে বাটটা কি? তারা প্রিপোজিশন। ব্যতীত। তাহলে কি হবে? Preposition. প্রেপোজিশন। তারপর দেখো ইউ আর বাট এ চাইল্ড, এটা মানে হচ্ছে ইউ আর অনলি এ চাইল্ড, তুমি একটা বাচ্চা। এটা কি হবে? অ্যাডভার্ব। 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 আর এটা কি হবে? দেয়ার ওয়াজ নান বাট শেড টিয়ার, এমন কেউই নেই যে কিনা চোখের অশ্রু না ফেলে ফেলে। তো কি হবে এটা? কেউই। এটাও অ্যাডভার্ব না ভাইয়া? এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তো ভাইয়া এই কেমনে দেখো প্রোনাউন? কেউই, এটা কি? ইনডিফিনিট প্রোনাউন। ওই যে তখন পরে ভাইয়া you are but a child এটা কি adverb লিখছেন? দেখো ইউ আর এ চাইল্ড, এই চাইল্ড কি? অ্যাডজেক্টিভ। নাউন। ও হ্যাঁ সরি, ইউ আর এ চাইল্ড, এটা এটা তো হচ্ছে নাউন। adjective হবে অ্যাডজেক্টিভ হবে, but কারেক্ট করেছি তোমার। এটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই। adjective. সো এই হচ্ছে গিয়ে তোমার ফুল পার্টস অফ স্পিচের ক্লাস। এখানে যতটুকু কন্টেন্ট কভার করা হলো এগুলা থেকে তুমি দেখবা ডিরেক্টলি ইনডিরেক্টলি প্রচুর কোশ্চেন আসছে পরীক্ষায়। প্রিভিয়াস ইয়ারে জেউতে, বিউপিতে, ডিউ, আরইউসিউ যেখানেই পরীক্ষা দাও না কেন, বা যেটারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে না কেন, তুমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আইডেন্টিফিকেশন থেকে প্রচুর কোশ্চেন দেখবা। আর এই যে কনসেপ্টটা যারা ভালোভাবে আয়ত্ত করতে পারে তাদের ইংলিশে অন্যান্য টপিক, সে ফর এক্সাম্পল ক্লোজ এন্ড ফ্রেজ, তারপর তোমার রাইট ফর্ম ভার্বস, তারপরে সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্টার, এগুলো একদম ইজি মনে হবে। সেই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কি এখন যা যা কন্টেন্ট কভার করছি এখানে কোথাও কোনো ডাউট আছে? তাহলে বলো। না ভাই নাই। ওকে, আচ্ছা ভাই ভাই এই ক্লাসের রেকর্ডটা কবে পাওয়া যাবে? আজকে না কালকে? আচ্ছা ক্লাসের রেকর্ড এটা আমি ট্রাই করব আজকে রাতের মধ্যেই দেওয়ার, ঠিক আছে? দ্রুতই পেয়ে যাবো, সমস্যা নেই। ভাইয়া এত রুলস গুলো আমরা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবা কিভাবে দেখো, মানে টু বি অনেস্ট, তুমি যদি এই স্লাইডটাও দেখো না নিচে পর ওপেন করে ব্যাচে, তখন দেখবা যে রুলস গুলাকে তুমি আলাদা করে নোট করতে পারতেছো এক্সাম্পল স্যার। আমরা তো এখানে প্রচুর এক্সাম্পল সলভ করাইছি। এই রুলস গুলাকে শর্ট লিস্ট করে ফেলো, পরীক্ষা এগুলা থেকেই বেশি আসে। এভাবে করে কমাই নিয়ে আসতে পারো। অথবা তুমি যদি চিন্তা করো যে এমনিতে প্রিপারেশনের জন্য এই যে পার্টস অফ স্পিচের এগুলো তো বারবার কোশ্চেন সলভ করতে হয় মাস্টার থেকে, সেখানে কোশ্চেন সলভ করে দেখবা যে বারবার রুলস গুলো মাথায় আসতেছে, এটা তোমার আয়ত্তে চলে আসবে। বুঝতে পারছো? বাট ইংলিশ ইজ অল অ্যাবাউট রুলস, এখানে কোনো নাই। কিন্তু তুমি যদি রুলস এর কনসেপ্ট বুঝো, আর্গুমেন্ট বুঝো যে এইভাবে এটা হয়, এইভাবে এটা হয়, তখন এটা ইজি।